আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে তোমাদের কোষ বিভাজন অধ্যায়ের 3 নাম্বার লেকচার এবং এটা হচ্ছে সর্বশেষ একটা লেকচার। এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমি জানি, প্রথমে আমাকে একটু ঝাপসা লাগে আর কি। ওকে, চাপ নিতে পারে না কম্পিউটার আর কি। আর এবং ঠিকমতো কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি তোমাদের সবাই একটু জানাও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাদের লাইভটাতে একটু কমেন্টসে জানাও আর কি। ওকে, আমরা অপেক্ষায় থাকলাম, আমাদের ক্লাসটা শুরু হয়ে গেল এবং আজকে ক্লাসটা কিন্তু তোমরা জানো যেহেতু সর্বশেষ। দেখো 3টা লেকচারে কিন্তু আমরা আমাদের কোর্স বিভাজনটা খুবই চমৎকারভাবে শেষ করে দিচ্ছি। আশা রাখি এই ক্লাসগুলো তোমাদের সবার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের এই ক্লাসগুলো তুমি একদম প্লেলিস্ট আকারে পেয়ে যাবে কিন্তু কোথায় বলো তো? আমাদের ইউটিউব চ্যানেলে। এবং ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে বায়োলজি লাভার্স, অর্থাৎ বায়োলজি লাভার্সে তুমি যেখানে সার্চ দাও তুমি পেয়ে যাবে আর কি। আর ইউটিউবে আমাদের ক্লাসগুলো যেমন প্রথম অধ্যায়ের ক্লাস কোষ ও এর গঠন, এই 12টা সুপার টপিক কিন্তু আমরা প্লেলিস্ট আকারে দেওয়া হয়েছে। সেমভাবে আমাদের কোষ বিভাজন, এটারও কিন্তু 3টা টপিক বা 3টা লেকচার, এটাও কিন্তু একটা প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউবে তুমি পেয়ে যাবে আর কি। সো অবশ্যই সাবস্ক্রাইব, তাই না? সাবস্ক্রাইব মাই চ্যানেল, আওয়ার চ্যানেল। ওকে, আমি সবার একটু কমেন্টস করি আর কি। এবং আমাদের কিউএনএতে যারা রয়েছে তোমরা প্রশ্ন করতে পারো। আমাদের কিউএনএতে আমাদের আতঙ্ক ফাহাদ রয়েছে এবং ফাহাদ কিন্তু খুব কঠোর পরিশ্রম করছে বারবিকিউ নিয়ে আর কি। কারণ বারবিকিউয়ের প্রধান উদ্যোক্তা বলা যায় ফাহাদ এবং আবিদ আর কি। আমি তো ভাই কিছুই না আর কি এই জায়গাতে। ওকে, প্লেলিস্ট আকারে আমাদেরই। আচ্ছা ফাহাদ, আমাদের কিন্তু ক্যামেরাটা একটু ইয়েতে যাবে আর কি, বুঝছো? একটু হালকার দিকে, একটু বামের দিকে যাবে আর কি। এটাতে এই দিকে যাবে আর কি আমাদেরটা, বামে। ওইখান থেকে একটু হালকা বামের দিকে নিয়ে যাও। সবাই দারুণ ক্লাসটাতে চলে আসো, জয়েন করে ফেলো। আর ওকে, অনেকে আসছে আর কি। আর তোমাদের যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সাইকেল 2তে আলহামদুলিল্লাহ আজকেও কয়েকজন এনরোল হয়ে গিয়েছে আর কি। আমাদের সাইকেল 2তে তুমি চাইলে কিন্তু মাত্র 510 টাকায়, এটা প্রথম কয়েকজনের জন্যই থাকবে আর কি। এটা 510 টাকায় তুমি এনরোল করে ফেলতে পারো। আমাদের সাইকেল 2তে 3টা অধ্যায় থাকে বলতে থাকবে, সেটা হচ্ছে রক্ত সঞ্চালন, শ্বসন ও শ্বাসক্রিয়া এবং রসকোষবিহীন কোষ রসায়ন। তো যে হোক, তোমাদের সবার কোথা থেকে কে দেখছো, আমাদের সাথে যুক্ত রয়েছে কোথা থেকে, একটু কাইন্ডলি একটু জানাও। আর বন্ধুদেরকে অবশ্যই একটু মেনশন করে দাও, বন্ধুদেরকে টুপ করে একটা মেনশন করে দাও। আচ্ছা, আর আলহামদুলিল্লাহ আমাদের পেজ কিন্তু ফিরে আসছে আর কি। আমি খুব চিন্তায় ছিলাম, আর অল ক্রেডিট গোষ্ঠীও তোমাদের জন্য আজকে হয়তো বা পেজটা আমাদের এত দ্রুত গ্রো করছে আর কি। সবাই একটু চলে আসো। এখনো কিন্তু আমাদের বারবিকিউর কাজ চলছে এখন। ওইদিকে রাসেল, আবিদ আর ফাহাদ আমার সাথে কিউএনএতে আজকে এই জায়গাতে। বারবিকিউ একটা অস্থির মজাদার একটা জিনিস হবে। আর দাগানো বইয়ের কথা তো বলতে ভুলে গেছে। আজকে কিন্তু তোমাদের দাগানো বইয়ের যে পিডিএফটা, এটা কিন্তু আজকে রাত 12টা পর্যন্ত মাত্র পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 2024 এডিশনের বইটা, দেশ সেরা যে দাগানো বইটা, তুমি কিন্তু পাবা মাত্র 299 টাকা। অর্থাৎ রাত 12টা পার হওয়ার পর থেকে এটা আবারও 399 টাকা হয়ে যাবে আর কি। সো 299 টাকা অ্যাভেইল আজকে অনেক মানুষ করছে, অনেক মানুষ আজকে আমাদের পেইড গ্রুপে অ্যাড হয়েছে। সো তোমার হাতে কিন্তু সুযোগটা থাকছে। যারা 299 টাকা আমাদের পিসিবি কম্বো দাগানো বইটা নিতে চাও, তোমরা আমাদের পেজে খুব দ্রুত নক করো 12টা পর্যন্ত আজকে। ওকে, আচ্ছা আমাদের কত মিনিট হইল? 4 মিনিট হয়েছে না আমাদের লাইভ শুরু হয়। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই, আর আমরা দেরি না করি আর কি আজকে। ওকে, আচ্ছা, ইউনাইটেড স্টেটস অফ যশোর থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো তাহলে আমরা একটু শুরু করে দিই আর কি আজকে আমাদের লেকচারটা, তাই না? দেখো, গতদিন পর্যন্ত আমরা আজকের এটা 3টা অধ্যায় শেষ করেছিলাম, 3টা টপিক আমরা শেষ করব। প্রথম যে টপিকটা ছিল সেটা কিন্তু ছিল মূলত কোষ বিভাজনের এবিসিডি, এবং আমাদের এটা ছিল মাইটোসিস এবং কোষ চক্র নিয়ে।
এরপর 2 নম্বর যে লেকচার গত দিনে আমাদের হয়েছিল, গত শনিবারে সম্ভবত, তাই না? গত শনিবারে যেটা শনিবার কি রবিবার, শনিবারে যেটা হয়েছিল সেটা ছিল মাইটোসিস নিয়ে, আর আজকে আমরা মূলত পড়াশোনা করব মিওসিস নিয়ে। তো গত দিনের লেকচার এবং আজকের লেকচার খুবই খুবই সিমিলার, কারণ অনেক ক্ষেত্রে জিনিসগুলো প্রায় কাছাকাছি। আমরা মূলত এতটুকু জানি যে দেখো যে আমাদের যেটা মাইটোসিস কোষ বিভাজন, এইখানে একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয় এবং এইখানে খেয়াল করো নিউক্লিয়াস একবার এবং ক্রোমোসোম একবার বিভাজিত হয়। অপরপক্ষে যেটা মিওসিস, মিওসিসে একটা থেকে তৈরি হয় 4টা অপত্য কোষ বা 4টা কোষ, এবং এখানে নিউক্লিয়াস বিভাজিত হয় কিন্তু 2বার আর ক্রোমোসোম বিভাজিত হয় একবার। অর্থাৎ তুমি একটা জায়গাতে খুবই মিল খুঁজে পাবা, সেটা হচ্ছে ক্রোমোসোম কখনো 2বার বিভাজিত হবে না। কারণ ক্রোমোসোম যদি 2বার বিভাজিত হয় তাহলে দেখবা মানুষের পেট থেকে গরুর বাচ্চা বের হবে, গরুর পেট থেকে দেখবা ছাগলের বাচ্চা বের হবে। অর্থাৎ ক্রোমোসোম সংখ্যা কখনোই মানুষের 46, মানে পুং গ্যামেটে থাকবে 23টা, স্ত্রী গ্যামেটে থাকবে 23টা, এই 23 মিলে 46 হইতেই হবে আর কি। কিন্তু কোনো কারণে যদি 2 ভাগে ভাগ হয়ে যায়, পুং গ্যামেটে যদি 23-এর অর্ধেক চলে আসে আর কি, আবার স্ত্রী গ্যামেটে যদি 23-এর অর্ধেক চলে আসে, তাহলে এই অর্ধেক যোগ করলে হয়ে যাবে কত? 23। মানে যেখানে থাকার কথা কত, থাকার কথা ছিল 46, 2টা যোগ করলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে, সেখানে তোমার কি হয়ে যাবে? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটে যদি ভাগ করে আমরা যোগ করি তখন সেটা হয়ে যাবে মাত্র 23। তাহলে 23 হলে কি হবে? মানুষের 2 হাতের জায়গায় হয়ে যাবে 1 হাত, মানুষের 2 পায়ের জায়গায় হয়ে যাবে 1 পা, এই ধরনের। তাহলে ক্রোমোসোম কখনোই 2বার বিভাজিত হবে না। তাহলে ক্রোমোসোম মাইটোসিসের ক্ষেত্রে একবার, মিওসিসের ক্ষেত্রে কয়বার? একবার। তাহলে বিভাজিত হবে কে? বিভাজিত হবে নিউক্লিয়াস। মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হবে 2বার। ওকে, আমার মনে হয় এই জিনিসটা আমার সবাই বুঝতে পারছে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। এই জায়গায় আমাদের কি প্রশ্ন ছিল আর কি, ভাই আমাদের বায়োলজি পিডিএফ কিনা বাকি 2টা, এখন বাকি 2টা কত লাগবে? মানে ও কেনা। আচ্ছা তুমি নিশান, তোমার যেহেতু আমাদের বায়োলজিটা কেনা রয়েছে, আমাদের বায়োলজি কেনার পাশাপাশি তুমি আবার কম্বোতেও জয়েন করতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি আমাদের পেজে নক দাও, অবশ্যই তোমাকে 299 টাকা দিতে হবে না আর কি। ওকে, তুমি এখানে জাস্ট নক দাও, নক দিলে আমাদের অ্যাডমিন তোমাকে জানাই দিবে আর কি এই জায়গাটাতে আর কি। আচ্ছা চলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একটু মেনশন করো। তাহলে চলো আজকে আমরা একটু শুরু করে দিই মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনের দিকে যখন আমরা একটু চলে যাচ্ছি, দেখো প্রথমে লেখা রয়েছে মিওসিস কি। আমরা সবাই জানি মিওসিস কোষ বিভাজন এমন এক ধরনের কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে উৎপাদন হয় 4টি অপত্য কোষ, এবং অপত্য কোষের ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়। আবারও শুনে রাখো, অপত্য কোষের ক্রোমোসোমের সংখ্যা, অপত্য কোষের ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার 50% বা অর্ধেক হয়। এবং এখানে বলতো নিউক্লিয়াস বিভাজিত হবে 2বার এবং ক্রোমোসোম বিভাজিত হবে 1বার। এটাকেই বলা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এবং এই মিওসিস কোষ বিভাজন এটা কিন্তু ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর 2বার বিভাজিত হয় এবং ক্রোমোসোম মাত্র কয়বার? 1বার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোসোম যুক্ত অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে মিওসিস। তাহলে আমরা কি জানি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয় এবং যেখানে নিউক্লিয়াস বিভাজিত হয় 2বার এবং ক্রোমোসোম বিভাজিত হয় 1বার। আর 3 নম্বর শর্ত কি? এখানে অপত্য কোষের ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হবে, তাকে বলা হচ্ছে মূলত কি বলতো? মিওসিস। এবং মিওসিস সর্বদা ঘটবে আমরা সবাই জানি একটা মাতৃকোষে, এবং সেই মাতৃকোষের নাম হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে মিওসিস ঘটবে কোথায় বলতো? আমার হাতে, পায়ে, চোখ মুখে? কোথাও না, এটা ঘটবে জনন মাতৃকোষে। আর আমাদের জনন মাতৃকোষ মানে থাকে কোথায়? আমরা খুব ভালো করে জানি একটা কথা, সেটা হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়। গতদিনের প্রেক্ষাপট আমাকে একটা কমেন্টসে তোমাদের একটু জানাও তো, যে শুক্রাশয়টা যখন আকারে বড় হবে তখন সেটাকে আমরা কোন প্রক্রিয়াতে বলবো? মাইটোসিস নাকি মিওসিস? 1 নাম্বার। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যখন এই শুক্রাশয় থেকে এর জনন মাতৃকোষে কোনো কিছু থেকে উৎপাদন হবে, জনন মাতৃকোষ থেকে যখন কোনো কিছু উৎপাদন হবে সেটা কোন প্রক্রিয়ায়? মাইটোসিস নাকি মিওসিস? তাহলে দেখো, একটা শুক্রাশয় আকারে বড় হচ্ছে, এটাকে তুমি কি বলবা? আর একটা শুক্রাশয় থেকে তার জনন মাতৃকোষ থেকে একটা কোনো কিছু উৎপাদন হচ্ছে, সেটাকে তুমি কি বলবা? দেখি এটাকে আমাকে কে কমেন্টস আমাকে একটু জানায়, আমি একটু দেখে নিই আর কি। ওকে, আমাদের কমেন্টসে কে জানাই? আচ্ছা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবো আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা শিহাব, তুমি আমাদের পেজে নক দিলেই হবে, পেজেই তো তুমি আমাদের ক্লাসটা দেখছো ভাইয়া, বায়োলজি লাভার্স পেজে আর কি। আচ্ছা
স্যার এসএস নিতে দেন। আচ্ছা ঠিক আছে, এসএস নিতে দিব ভাইয়া। প্রণব দাস উত্তর করেছে মাইটোসিস এবং 2 নাম্বার উত্তর করেছে মিওসিস। ভেরি গুড প্রণব দাস, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রুত তাড়াতাড়ি উত্তর দিচ্ছে আর কি। আচ্ছা, আকারে বড় হলে মাইটোসিস, তাসনিম কবির উত্তর দিচ্ছে। ঝরা উত্তর দিচ্ছে মাইটোসিস এবং মিওসিস। রাইট অ্যান্সার, যখন সেটা আকারে বড় হবে সেটা হচ্ছে মাইটোসিস, আর যখন এই শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে কোনো শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন হবে সেটা হচ্ছে মিওসিস। তাহলে শুক্রাশয় বা ডিম্বাশয়ের যে কোষ, ওই কোষটাকে আমরা কিন্তু বলি কি জনন মাতৃকোষ। কি বলি? জনন মাতৃকোষ। তাহলে মিওসিস বা মায়োসিস একই ব্যাপার, আপেল আর অ্যাপেল একই ব্যাপার। মিওসিস আর মায়োসিস সর্বদা জনন মাতৃকোষে সম্পন্ন হয়, কখনো দৈহিক কোষে হবে না, কখনো দৈহিক কোষে হবে না। তাহলে দৈহিক কোষ বলতে কি বুঝি? শুক্রাশয় এবং ডিম্বাশয়ের জনন মাতৃকোষ বাদ দিয়ে XYZ আমার বডির পুরাটা জিনিস, এটা হচ্ছে দৈহিক কোষ। তাহলে দৈহিক কোষ থেকে যদি শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন হইতো তাহলে কি না ক্ষতিটা হইতো বলো তো? তাহলে শুক্রাণু বা ডিম্বাণু হাত থেকে উৎপাদন হয়ে জাইগোট উৎপন্ন করে দেবে। তাহলে জাইগোট উৎপন্ন করলে ক্ষতিটা কি হচ্ছে বলো তো? তাহলে দেখো রাস্তাতে হেঁটে যেতেছো, যেতে যেতে পেছন থেকে বাবা বাবা বলে পেছনে গিয়ে একদম তোমার জড়ায় ধরছে, তাহলে কি তোমার হাত থেকেও তো জনন কোষ উৎপাদন হইতেছে। তাহলে দুইটা জনন কোষ শুক্রাণু বা ডিম্বাণু মনে করো হাত থেকে উৎপাদন হইলে এইটা যদি আবার বাতাসে ঘুরে বেড়ায় তাহলে তো যে কোনো জায়গায় জাইগোট উৎপাদন হইলে খুবই ঝামেলা হয়ে যাবে, তাই না? তো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু সৃষ্টিকর্তা দেখো শুক্রাণু ডিম্বাণু দিচ্ছে, মানুষের কিন্তু কোনো স্পোর দেয় নাই, স্পোর দিচ্ছে উদ্ভিদের। আর মানুষের স্পোর দিলে খুবই খারাপ হয়ে যায় তো আর কি জিনিসটা, যে কার বাবা কে কার মা কে এটা বোঝা মুশকিল হয়ে যায় তো আর কি আমাদের। ওকে, চলো আসে, এখানে একটি এমসিকিউ এর কথা বলা রয়েছে। সর্বদাই টুয়াইজেন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। আচ্ছা হইলো আর কি। এখন কথাটা হচ্ছে দেখো এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় খেয়াল করে লেখা হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ, তোমাদের একটা জিনিস কথা বলি, এই জায়গায় সবাই একটু মনোযোগ দাও। একটা নাম হচ্ছে জনন কোষ, জনন কোষ ফর দ্য মেডিকেল এবং কৃষি অ্যাডমিশনের জন্য। জনন কোষ বলতে একটাকে আমরা কি বুঝি? স্পার্ম। স্পার্ম বলতে আমরা বুঝি শুক্রাণু, এবং আরেকটাকে বলি ওভিইউএম, ওভা মানে ডিম্বাণু। মনে রাখবা জনন কোষ সবসময় সিঙ্গেল হয়, কোন এন হবে সিঙ্গেল এন বা এটা হ্যাপ্লয়েড, সিঙ্গেল এন বা এটা কি হ্যাপ্লয়েড। কিন্তু যদি কখনো বলা হয় জনন মাতৃকোষ বা মাতৃ কথাটা যদি কখনো তুমি খুঁজে পাও, জনন মাতৃকোষ যদি কখনো তুমি খুঁজে পাও তাহলে মনে রাখবে এটা হবে সবসময় টুয়াইজেন। সবসময় কি হবে? টুয়াইজেন। আর এই টুয়াইজেন থেকে যেটাই উৎপন্ন হোক না কেন এটা 50% হবে। 50% হলে যদি শুক্রাণু উৎপাদন হয় তাহলে শুক্রাণু হবে এন, বা ডিম্বাণু যদি উৎপন্ন হয় ডিম্বাণু হবে কি এন। তাহলে বলো তো জনন মাতৃকোষ অর্থাৎ এই মাতৃ থাকা মানে সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আমাকে একটু কমেন্টে জানাও। মাতৃ থাকা মানে কি, এটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? একটু কমেন্টে একটু জানাও সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম সাবিরা সিজিত আক্তার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। পূজা চক্রবর্তী 2 নম্বর মিওসিস, 2 নম্বর মিওসিস। জেমসু বলেছে মাইটোসিস মিওসিস। হ্যাঁ, আমাকে এই উত্তরটা দাও, একটু এই উত্তরটা দাও। আর তোমরা আমাদের আজকে ক্লাস যারা যারা করছো কাইন্ডলি ক্লাসটা একটু সবাই একটু শেয়ার করে দাও। আমাদের অনেক অনেক ভালো ভালো জিনিস তোমাদের জন্য আসছে, তোমাদের সাপোর্ট একটু দরকার। হয়তো আমরা মানে ছোট এই জন্য কি আমরা সাপোর্ট কম পাই কিনা এটা আমরা জানি না আর কি। ওকে, মাতৃ মানে হচ্ছে টুয়াইজেন। ভেরি গুড। প্রণব হচ্ছে, প্রণব কই থেকে যেন ক্লাসটা করে এটা? মাতৃ মানে হচ্ছে টুয়াইজেন। জেমসও বলেছে ডিপ্লয়েড, ভেরি গুড। জেমসও বলেছে ডিপ্লয়েড, ভেরি গুড। ওকে, অ্যাবসলিউট রাইট আর কি। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে চলো এর আগের স্লাইডটাতে চলে যাই। দেখো এখন চলে আসি, দেখো নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে। এইখানে এমসিকিউ এর জন্য দেখো নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণী বলতে বোঝানো হচ্ছে কি যে আদিকোষীদের ক্ষেত্রে আর কি। ওকে, বা যারা মনে করো যে একদম উচ্চ শ্রেণীর যে ব্যাপারটা থাকে, যেমন আমাদের উচ্চ শ্রেণী বলতে আমরা বুঝি কর্ডেটকে বুঝি, বাট এরার আগেরটা কি হতে পারে? পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিয়াল মিন্টাস, এগুলো তো কিছুটা নিম্ন শ্রেণীর, তাই না? হ্যাপ্লয়েড জীবে, কোন জীবে? হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় নিষেকের পর জাইগোটে। আবার খেয়াল করো নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে কিন্তু সিঙ্গেল এন, হ্যাপ্লয়েড মানে কত এন? সিঙ্গেল এন। খেয়াল করে দেখো নিম্ন শ্রেণীতে যারা থাকে স্পেশালি আদিকোষীরা হইতে পারে, ইস্ট ব্যাকটেরিয়া এটা। নিম্ন শ্রেণীদের হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় কোথায়? নিষেকের পর জাইগোটে। নিষেকের পরে কোথায়? জাইগোটে হয়। ওকে, আর উচ্চ শ্রেণীদের ক্ষেত্রে মানে আমাদের ক্ষেত্রে ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে মায়োসিস হয়টা কোথায় বলো তো? সেটা হচ্ছে নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে। তাহলে একটা জিনিস খেয়াল করে আমি একটু তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিই। দেখো ক্ল্যারিফাই যদি করে দেওয়া হয় সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি সেটা নিম্ন শ্রেণী হয়, কোন শ্রেণী? নিম্ন শ্রেণী। নিম্ন বানান কি ভুলে যাচ্ছি আমি বাংলায়? এই ঠিক আছে না, এটাও তো ঠিক নাই। ওকে, হইছে না এটা? ফাদ দেখো তো, এবার হইছে নিম্ন শ্রেণীর। আচ্ছা,
যদি সেটা নিম্ন শ্রেণী হয়, নিম্ন শ্রেণী সবসময় হয় কত বলতো, তারা হয় মূলত সিঙ্গেল এন, তারা হয় মূলত কত এন, সিঙ্গেল এন। আর যদি আমরা উচ্চ শ্রেণী বলি, কোন শ্রেণী বলা হচ্ছে, উচ্চ শ্রেণী বলি, তাহলে এটা হবে টুয়াইজ এন। এখন দেখো নিম্ন শ্রেণীদের কখন মিওসিস হয় বা মায়োসিস হয়? নিম্ন শ্রেণীদের মায়োসিস হবে জাইগোটের পরে। কখন হবে বলতো? জাইগোটের পরে, জাইগোটের পরে। আর উচ্চ শ্রেণীদের মায়োসিস হবে কি? জাইগোটের আগে, জাইগোটের আগে। এই জিনিসটা চমৎকারভাবে একটু তোমাদেরকে বুঝাই দিই, চলো। একটা আগে একটা পরে। তাহলে দেখো নিম্ন শ্রেণী, দেখো তো নিম্ন শ্রেণী এ যখন জন্মগ্রহণ করছে সে কি ছিল বলতো? সে ছিল কি? সিঙ্গেল এন, তাই না? তাহলে দেখো আবার উচ্চ শ্রেণী সে কি ছিল? টুয়াইজ এন। খেয়াল করে দেখো, যদি এটা নিম্ন শ্রেণী হয়, নিম্ন শ্রেণীর আমরা দুইটা জিনিস নিব তাদের জননের জন্য। একটা নিম্ন শ্রেণীর একটা হবে কি বলতো? একটা পুরুষ, একটা নিম্ন শ্রেণীর একটা হবে স্ত্রী। তাহলে এই দুইটাই হলো। এই দুইটাকে যখন আমি যোগ করব তখন সেটা হবে কি? টুয়াইজ এন, মানে এটা হবে যে জাইগোট। এটা কি বলতো? জাইগোট। এখন খেয়াল করি, এই জাইগোটকে যদি এখন মিওসিস করি তাহলে এই জাইগোটের উপরে কি হবে বলতো? মিওসিস হবে। মনোযোগ দাও, এই জাইগোটের উপরে কি হবে বলতো? মিওসিস। মিওসিস মানে 50%। 50% যদি করি তাহলে 50% করলে আমার 2 এর অর্ধেক কত হবে? সিঙ্গেল এন। 2 এর অর্ধেক কত হবে? সিঙ্গেল এন। তাহলে দেখো আমি যে জীবটা এখান থেকে চিন্তা করছি, এই যে দেখো এই তো সিঙ্গেল এন, বা এই যে দেখো সিঙ্গেল এন, তাহলে ঘুরে ফিরে আমার কিন্তু সিঙ্গেল এন উৎপাদন হলো, দেখছো? তাহলে ছিল ও সিঙ্গেল এন নিম্ন শ্রেণীতে, এর একটা পুরুষ নিলাম, একটা স্ত্রী নিলাম, জাইগোট উৎপাদন করলাম, জাইগোটে আমি মায়োসিস করলাম বা মিওসিস করলাম। মিওসিস করা মানে এটা 50%, তাহলে টুয়াইজ এনের পরিবর্তে এটা উৎপাদন হলো কি? এন। তাহলে যেটা নিয়েছিলাম সেটাই কিন্তু পরবর্তীতে তার অপত্য আমাদের মানে কমপ্লিট করে দিলাম আর কি আমরা, তাই না? আচ্ছা, চলে আসো উচ্চ শ্রেণী। উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ছিল কত? ধরছি টুয়াইজ এন। এখন উচ্চ শ্রেণীর ক্ষেত্রে দেখো আমি কি করছি, আমরা বলছি জাইগোটের আগে তাদের মায়োসিস ঘটবে। তাহলে জাইগোটের আগে যদি মায়োসিস ঘটে তার মানেটা কি দেখো, এটা যদি আমরা জাইগোট বলি, জাইগোট মানে টুয়াইজ এন, জাইগোট মানে কত এন? টুয়াইজ এন। এর আগে, আগে বলতে টুয়াইজ এনের যদি মায়োসিস তুমি করো তাহলে এর 50% কত হবে? একটা সিঙ্গেল এন। আবার এর যদি আমি শুক্রাণুর কথা বলি, এই শুক্রাণু হবে কত এন? সিঙ্গেল এন। তাহলে দেখো টুয়াইজ এন, এই টুয়াইজ এনের যদি আমি স্ত্রীদের ক্ষেত্রে মায়োসিস করি তাহলে ডিম্বাণু হবে একটা সিঙ্গেল এন, আবার পুরুষদের ক্ষেত্রে করলে মায়োসিস করলে একটা শুক্রাণু হবে সিঙ্গেল এন। এই সিঙ্গেল এন যোগ করলে তোমার জাইগোট কত হচ্ছে বলো তো? টুয়াইজ এন। কত এন হচ্ছে? টুয়াইজ এন। তাহলে দেখতেছো তুমি নীলাস টুয়াইজ এন, আবার উৎপাদনও হইলো পরবর্তীতে কি? টুয়াইজ এন। আর এই জাইগোটটা পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনে আস্তে 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 বড় হবে আর কি। তার মানেটা কি? একটা জিনিস খেয়াল করো, তুমি যে জীবটা নিতেছো আলটিমেটলি কিন্তু তুমি ওই জীব উৎপাদন করতেছো। তুমি এখানে সিঙ্গেল নিলা, নেওয়ার পরে তুমি কিন্তু ওই জীবটা উৎপাদন করলা, ক্লিয়ার? কিন্তু যদি কোনো কারণে ধরে রাখো তুমি কি করলা, যে এটাও অটোমেটিক্যালি সিঙ্গেল এন, এর অটোমেটিক্যালি কি এন বলো তো? সিঙ্গেল এন। যদি জাইগোটের পরে যদি তুমি মায়োসিস না করো, জাইগোটের পরে যদি মায়োসিস না করো, ধরে রাখো এই সিঙ্গেল এনের তুমি মায়োসিস করলা, তাহলে কি হবে? n/2। আবার কি হবে? n/2। তাহলে n/2 যোগ করে দাও তো কত আসে, তাহলে দেখছো কি হবে? ধরে রাখো n/2 জাইগোট তৈরি করলাম, n/2, তাহলে কত আসবে? 2 2, তাই না? এখানে আসবে n, এখানে আসবে কত? n। তাহলে কত? টুয়াইজ এন। কত গেল এটাতে? তাহলে দেখো এদের ক্ষেত্রে আসবে n/2 আসলো আমাদের, এই জায়গায় একটু মনোযোগ দাও, n/2, এবং এদের জায়গাটা আরো একটা কত আসলো বলো তো? n/2। সেই ক্ষেত্রে এদের যদি আমি একটা চিন্তা করি, দেখো এদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে এদের যে নিম্ন শ্রেণীদের হ্যাপ্লয়েড জীবটা থাকবে, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে ধরে রাখো আমি কি করলাম তোমাদের, আমি ধরে রাখো এদের ক্ষেত্রে যদি 40টা ক্রোমোজোমের কথা বলি, 40টা ক্রোমোজোম। এখন 40টা ক্রোমোজোমের আমি যদি করি হচ্ছে এটার যদি 50% করি তাহলে এটা হবে কত বলো তো? এটার হবে হইতেছে 20টা। আবার এইটার ক্ষেত্রে যদি আমি একটা 50% করি, মনে করো 50% করলে এটার হবে কত? 20টা, তাই না? এই 20টা যখন আমি যোগ করে দিচ্ছি তখন আমার হয়ে যাচ্ছে কয়টা? 40টা। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে এটা কি বলতো? এদের জাইগোটের পরে, এই জায়গায় একটু দেখো, এই জায়গায় কিন্তু একটু ট্রিকি একটা জিনিস আছে। আমাদের কি বলছে? নিম্ন শ্রেণী জীবের ক্ষেত্রে, মানে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে, নিম্ন শ্রেণী জীবের ক্ষেত্রে
এদের মায়োসিস ঘটে কোথায়? এদের মায়োসিস ঘটবে হচ্ছে মূলত জাইগোটের পরে। যদি জাইগোটের পরে মায়োসিস না ঘটে তাহলে এদের ক্রোমোজোমের সংখ্যা আরো কমে যাবে, আরো কি হবে, কমে যাবে আর কি। এটা হচ্ছে আমাদের মূলত মেইন এই জায়গায় একটা ফ্যাক্ট দাঁড়াবে আর কি এটাতে। ওকে, চলো তাহলে এই জায়গাটা থেকে আমাদের মেইন যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে যখন জাইগোট উৎপাদন হবে, জাইগোটটা কখন উৎপাদন হবে বলো তো? এটা জাইগোটটা হবে আমাদের মূলত পরে, জাইগোটটার পরে মায়োসিস হবে, জাইগোটটার পরে কি হবে, মায়োসিস হবে। এই জায়গায় একটু তোমাদের কিন্তু প্যাচ বেশি বলার কারণে হয়তো একটু তোমাদের পাজল হইতে পারো, বাট শুধু এতটুকু এই জায়গায় একটু খেয়াল রাখো, নিম্ন শ্রেণীদের ক্ষেত্রে মায়োসিস ঘটবে জাইগোট গঠনের পরে, আর উচ্চ শ্রেণীদের ক্ষেত্রে মায়োসিসটা ঘটবে মানে জাইগোটের যে উৎপাদন হবে জাইগোটের আগে ঘটবে এদের মায়োসিস, জাইগোটের আগে ঘটবে এদের কি, মায়োসিস। ওকে, আচ্ছা আমাকে একটু জানাও তো এই জায়গায় ক্ষেত্রটা ক্লিয়ার কিনা একটু বলো তো। এই জায়গায় একটু পেঁচানো হয়ে গেছে আর কি, আমি নিজেই তোমাদেরকে পরবর্তীতে বললাম বেশ একটু পেঁচানো হয়ে গেছে আর কি এই জায়গাটাতে। শুধু এতটুকু আমরা একটু মনে রাখি, যদি এতটুকু মনে রাখি তাহলে হবে। নিম্ন শ্রেণীতে জাইগোটের পরে, উচ্চ শ্রেণীতে জাইগোটের আগে। নিম্ন শ্রেণীতে জাইগোটের পরে, উচ্চ শ্রেণীতে একবার হয় না, বাট একটা জায়গাতেই ঘটে। আচ্ছা স্যার, তাহলে কি আমাদের একবারে মায়োসিস, আমি প্রশ্নটা এটা কে প্রশ্ন করছে? প্রণব দাস কি প্রশ্ন করছে? আচ্ছা স্যার, তাহলে আমাদের কি একবারই মেয়োসিস হয় আর সারা জীবন কি মাইটোসিস বিভাজন হয়? ইয়েস, একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র যখন আমাদের জাইগোট হবে, শুধুমাত্র যখন আমাদের কি হবে, জাইগোট হবে, জাইগোট গঠনের আগে যখন শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন হবে তখন আমাদের মায়োসিস হয়। আবার খেয়াল করে দেখো, এই যে একটা পুরুষ যখন পূর্ণবয়স্ক হয় তার স্পার্ম উৎপাদন হয় না, একটা স্ত্রী যখন পূর্ণবয়স্ক হয় তখন তার ওভাম উৎপাদন হয় না, তো এই ওভাম বা স্পার্ম যে উৎপাদন হচ্ছে এটাও তো মায়োসিসের ফল। অর্থাৎ তোমার সারা জীবনে একবারই যে মায়োসিস হচ্ছে ব্যাপারটা না, এই জীবনকালে একটা পূর্ণ বয়স পর্যন্ত বা একটা বয়স পর্যন্ত মায়োসিস হইতেই থাকে। শুক্রাণু ডিম্বাণু উৎপাদন যতদিন থাকবে ততদিন পর্যন্ত মায়োসিস হবে আর কি। বোঝা গেছে এটা? আচ্ছা, আমাদের এখানে ভিডিও ব্লার নাই, হয়তো তোমার নেটওয়ার্কে একটা সমস্যা হতে পারে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তাসলিম কবির ভাইয়া ভিডিও ব্লার আসে, মঈন বলেছে জেমসু ক্লিয়ার, ইতিকথা নিম্ন শ্রেণী জায়গাটা পরে ঘটবে। হ্যাঁ ঠিক আছে, চলো। ওকে, এরপরে দিকে দেখো, এই জায়গায় কয়েকটা ধাপের কথা বলা রয়েছে, এই ধাপগুলো পরবর্তীতে যোগ করা হয়েছে আমাদের হাসান স্যারের বইও। 3টা ধাপ নিয়ে কথা বলেছে, 1 নাম্বার, 2 নাম্বার এবং কত নাম্বার বলো তো, 3 নাম্বার। টার্মিনাল মায়োসিস মানে কয়টা ধাপ, একটা স্পোরিক মায়োসিস আর একটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। শুধুমাত্র ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, টার্মিনাল মায়োসিস ঘটে কোন জীবে, ডিপ্লয়েড জীবে। ডিপ্লয়েড মানে কত এন, টুয়াইজ এন। স্পোরিকটা মূলত স্পোর, মনে রাখো স্পোর মূলত হয় উদ্ভিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে হয়, উদ্ভিদের ক্ষেত্রে স্পোর উৎপাদন হতে পারে, অথবা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, অথবা ছত্রাকের ক্ষেত্রে। তাহলে দেখো, স্পোরিক মায়োসিস মূলত হয় কার ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। আর জাইগোটিক মায়োসিস, কোন মায়োসিস, জাইগোটিক মায়োসিস, এটা ঘটে মূলত শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমরা এমসিকিউর জন্য একটু মনে রাখবো। তাহলে বলো তো আমাদের মায়োসিসের ধাপ কয়টা, 3টা, একটা টার্মিনাল, একটা স্পোরিক এবং আরেকটা হচ্ছে জাইগোটিক। আমার সাথে সাথে বলো, একটা টার্মিনাল, একটা স্পোরিক এবং আরেকটা কি, জাইগোটিক। যেটা আমাদের টার্মিনাল, এটা ঘটে ডিপ্লয়েড বা উন্নত জীবের ক্ষেত্রে, এসএস নিতে পারো তোমরা। যেটা স্পোরিক সেটা ঘটে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, আর যেটা জাইগোটিক এটা ঘটে শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে। এটা এমসিকিউর জন্য বেশ ইম্পর্ট্যান্ট। ওকে, সবাই কি বুঝতে পারছি এটাতে? আমরা ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টে জানাও। ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টসে জানাও আর কি। ওকে, আমার মনে হয় ক্লিয়ার এটা। এরপরের দিকে আমরা চলে যাই, পরের স্লাইডের দিকে যাই, সেটা হচ্ছে মায়োসিসের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমাদের অলরেডি পড়া কমপ্লিট। দেখো এই বৈশিষ্ট্যের মধ্যে দেখো, প্রথমেই মায়োসিসের কি বলছে, ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড মানে টুয়াইজেন। ওকে, মায়োসিস হয় সাধারণত জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ মানে এটা হবে কি, টুয়াইজেন। নিউক্লিয়াস কয়বার বলো তো, 2বার, এটা ভুল করো না। কিন্তু ক্রোমোজোম হয় মাত্র কয়বার, একবার বিভাজিত হয়। এবং এইটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আমরা সবাই জানি মায়োসিসকে বলা হয় কোন মূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ইকুয়েশন বলো, বা আমাদের রিডাকশনাল ডিভিশন বলো, যেটাই বলো আর কি, মানে হ্রাসমূলক একটা কি
বিভাজন এটাকে বলা হচ্ছে। এবং এর মধ্যে একটা জিনিস খেয়াল করো, প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী বিধায় এটাকে 5টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে। এদের প্রোফেজ 1 এটা আমরা পরবর্তীতে দেখব, এর পরের স্লাইডে দেখো। এরপরে বলেছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট তৈরি করে। এখন হোমোলোগাস, হোমো মানে একই, লোগাস মানে হইতেছে লোকেশন, মানে একই ধরনের ক্রোমোজোমগুলো পাশাপাশি থেকে তারা একটা জোড় উৎপাদন করে, যাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। বাই মানে 2, বাই মানে কি বলতো 2, বাই মানে হচ্ছে 2 আর ভ্যালেন্ট মানে হচ্ছে যোজনী। তাহলে দুইটা জিনিস একসাথে থাকলে তাদের যে যোজনী সেটাকে বলা হচ্ছে কি বাই ভ্যালেন্ট। ওকে, চলো আসি কায়াজমা সৃষ্টি। ওরে বাবা রে, এটা যে কি ইম্পর্টেন্ট, এটা আবার পায়জামা পড়ো না, এটা হচ্ছে কি বলতো কায়াজমা। ওকে, কায়াজমা সৃষ্টি। এখন কায়াজমা সৃষ্টি মূলত ক্রসিং ওভার হয়ে থাকে এখানে, এবং এই ক্রসিং ওভারটা তোমরা সব জায়গায় শুনবা, যেটার কারণে কিন্তু জিন বিনিময় ঘটে। অর্থাৎ আমাদের মেন্ডেলের যে একটা সূত্র রয়েছে, মেন্ডেলের জিন তত্ত্বের যে সূত্র, প্রথম এবং 2 নম্বর যে সূত্রটা, এই সূত্রগুলোর কি জিন তত্ত্বের জনক বলা হচ্ছে না মেন্ডেলকে? তাহলে মেন্ডেল মূলত জিন তত্ত্বের জনক কখন? কারণ জিনটা আদান প্রদান ঘটে কিন্তু মিওসিসের কারণে। তাহলে এই পৃথিবীতে যত ধরনের প্রাণী বৈচিত্র্যতা দেখতে পাও, যেমন দেখবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দেখতে আলাদা আলাদা রকমের, দেখবা কারো বাবার বৈশিষ্ট্য বেশি, কারো মায়ের বৈশিষ্ট্য বেশি, কিন্তু কেউ সম্পূর্ণ বাবার মতো না, কেউ সম্পূর্ণ মায়ের মতো না। তাহলে এই যে প্রাণী বৈচিত্র্যতা, এই প্রাণী বৈচিত্র্যতার জন্য প্রধান কারণ কিন্তু ক্রসিং ওভার, কোন ওভার? ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার কোন ধাপে তৈরি হয়? আমাদের প্যাকাইটিন উপদশায়, লেখা নাই, পরবর্তীতে বোঝাবো আর কি। চলে আসি, দেখো একটা মাতৃকোষ হতে 4টি হ্যাপ্লয়েড অপত্যকোষের সৃষ্টি হয়, ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। ক্রসিং ওভার এবং ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়ায় উৎপন্ন কোষগুলো কখনো মাতৃকোষের সমগণ সম্পন্ন হয় না। খেয়াল করে দেখো, আমরা সবাই জানি ক্রসিং ওভার হইলে 100% মাতৃকোষের সমগণ সম্পন্ন হবে না। কার ক্ষেত্রে 100% মাতৃগুণ সম্পন্ন হবে? সেটা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে। কারণ দেখো মিওসিসে কি হয়, মিওসিসে একটা বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোম একটা ক্রসিং ওভার করলে দুইটার সামগ্রিক একটা কমন একটা ফিচার তৈরি হয়। এই জন্য সম্পূর্ণ মায়ের উদ্ভিদ মায়ের যে বৈশিষ্ট্য কোষের এটা হবে না। চলে আসি মিওসিস শেষে কোষ নতুন সৃষ্টি। আচ্ছা, যে হোক, এটা একটা জাস্ট রিডিং এর একটা মতো পড়া, তোমরা একটা এসএস নিতে পারো চাইলে এখান থেকে। আমি কি একটু বেশি দ্রুত বলে ফেলতেছি নাকি আজকে? চলে তো? চলতেছে ভাই। ভাইয়া ঠিক আছে, ওকে ভাই, যাইতেছি মির। আচ্ছা, ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাসটা কি? স্বতন্ত্র বিন্যাস মানে নিজের মতো করে সে হাত পা ছড়াই দিয়ে সে নিজেকে সাজাইতে পারে। স্বতন্ত্র বিন্যাস বলতে কি, দেখো মায়ের বৈশিষ্ট্য এবং বাবার বৈশিষ্ট্য দুইটা একাকার হয়ে একটা নতুন কোনো কিছু তারা তৈরি করতে পারে, এটা হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কি, কারো দ্বারা প্রভাবিত না, তারা নিজেদের মতো করে কাজ করে। ওকে, তারপরে চলো যাই এরপরের দিকে। এরপরে দিকে দেখো, আমাদের খুবই চমৎকার একটা কথা বলা রয়েছে এখানে, প্রকারভেদ। আমাদের এই মায়োসিস বা মিওসিসের প্রকারভেদ মনে রাখবা। মায়োসিস বা মিওসিসের প্রকারভেদের মধ্যে ফার্স্ট অফ অল এখানে লেখা রয়েছে ইন্টারফেস। কি লেখা রয়েছে? ইন্টারফেস। এরপরে লেখা রয়েছে দেখো মিওসিস 1, ইন্টারকাইনেসিস এবং মিওসিস 2। তাহলে সবার একটু মনে করে দেখো, ইন্টারফেস কি ফেজ? এটা ইন্টারফেস। ওকে, ইন্টারফেস মানে একটা মধ্যবর্তী দশা। ইন্টারফেস মানে কি? একটা মধ্যবর্তী দশা। চলে আসি মায়োসিস 1, এবং এরপরে দেখো লেখা রয়েছে লাস্টে দেখে মায়োসিস 2। এই মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যে যতটুকু একটা সময় পাওয়া যায় এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস। তাহলে মনে রেখো, মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যে যে স্পেসটা পাওয়া যায় এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস। তো মূলত আজকে আমরা পড়াশোনা করবো মিওসিস 1 এবং মিওসিস 2 নিয়ে। দেখো খেয়াল করে দেখো, মিওসিস 1 কে বলা হয় কিন্তু রাসমূলক বিভাজন, এবং এই মিওসিস 1টাই মূলত প্রকৃতপক্ষে মিওসিস। আর মিওসিস 2 যেটা, এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। অর্থাৎ মিওসিস 2 টোটালি মাইটোসিসের মতো। তাহলে যদি কখনো প্রশ্ন আসে সেটা হচ্ছে বলতো, মিওসিসের কোন ধাপ মাইটোসিসকে রিসেম্বল করে, মিওসিসের কোন ধাপ মাইটোসিসকে ফলো করে, আমরা বলবো সেটা হচ্ছে মিওসিস 2। অর্থাৎ মিওসিস 2 যা মাইটোসিসও তাই। তাহলে হ্রাসমূলক বিভাজন বলতে আমরা কাকে বুঝবো? হ্রাসমূলক বিভাজন বলতে আমরা বুঝবো মূলত মিওসিস 1কে এবং 1কে। ওকে,
মিওসিস ওয়ান ওয়ান এবং ওয়ানকে আমরা এটা বুঝবো আর কি এটাতে। সবাইকে এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে তাহলে একটু চলে আসে আর কি। দেখো মিওসিস ওয়ান, এই মিওসিস ওয়ানে দেখো কয়েকটা ধাপ রয়েছে। একটা হচ্ছে প্রোফেজ ওয়ান, যেটা সবচেয়ে দীর্ঘস্থায়ী, আজকে ক্লাসের শুরুতেই বলে দেওয়া হয়েছিল দীর্ঘস্থায়ী। ওকে, গেল মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। ওকে, আবার দেখো মিওসিস টু। মিওসিস টু এই একই জিনিস, শুধু দুই লাগাবা, প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই, টেলোফেজ দুই। কিন্তু আমার মনোযোগ দিতে হবে কোথায়? আমার সবচেয়ে যেটা পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে এই জায়গাটা, এবং এই জায়গাটার মধ্যে বিগ বস জায়গাটা হচ্ছে প্যাকাইটিন। ধরে রাখো পরীক্ষাতে চলে আসে পরীক্ষাতে। অর্থাৎ মিওসিস একের প্রোফেজ এক, দেখো এটা মিওসিস এক, মিওসিস একের আমরা আসবে প্রোফেজ এক, দীর্ঘস্থায়ী পর্যায়। এর উপপর্যায় হচ্ছে পাঁচটা: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমার সাথে সাথে সবাই একবার পড়ো: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, লে জাই প্যা ডি ডা, এইভাবে একটু মনে রাখছি আর কি। জাস্ট তোমরা অন্যভাবে লিখতে পারো, লে জাই প্যা, তোমরা তোমাদের মতো করে মনে রাখতে পারো। এটা জাস্ট আমি আমার স্টুডেন্টকে পড়াই। লে জাই প্যা ডি ডা, পাঁচটা। তাহলে লে মানে লেপ্টোটিন, জাই মানে জাইগোটিন, প্যা মানে প্যাকাইটিন, ডি মানে ডিপ্লোটিন, ডা মানে ডায়াকাইনেসিস। সবাই আবার একসাথে একটু বলো, আমার সাথে সাথে একটু বলো সবাই। ইস্তিয়াক, অনেকদিন পর আপনার ক্লাস করলাম, থ্যাংক ইউ ইস্তিয়াক। আমার সাথে সাথে সবাই একবার বলো, লে জাই প্যা ডি ডা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন আমি বললাম প্যাকাইটিন? মনে রেখো, প্যাকাইটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচার, আমাদের মিওসিসের প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে বলো তো, আমাদের প্যাকাইটিনের সবচেয়ে বড় যে ফিচার, এই ফিচারটা হচ্ছে ক্রসিং ওভার। এটা ক্রসিং ওভার ঘটে কোন উপদশায়? প্যাকাইটিন উপদশায়। কোন উপদশায়? প্যাকাইটিন উপদশায়। এখন তোমরা বলতে পারো, ভাইয়া টিন মানে কি? টিন মানে সুতা, তোমরা সবাই জানো। টিন মানে কি বলো তো? টিন মানে হইতেছে সুতা। ওকে, এতটুকু হলে তোমরা এটা একটা এসএস নিতে পারো। এসএস নিয়ে আমরা পরের দিকে চলে যাবো আর কি, পরের স্লাইডে যাবো আর কি আমরা। বিটা উত্তর দিয়েছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, তাহলে বলো তো আমাকে, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূলত আমাদের প্যাকাইটিন। তাহলে বলো, আমাদের ক্রসিং ওভার হয় কোন উপদশায়? প্যাকাইটিন উপদশায়। ক্রসিং ওভার হয় কোন উপদশায়? প্যাকাইটিন উপদশায়। PACHYTENE, এটা হচ্ছে আসল উচ্চারণ, মানে বাংলায় আসল স্পেলিং, ইংরেজিতে আসল স্পেলিং। PACHY, প্যাকাইটিএনই, প্যাকাইটিন। ওকে, দেখে আমাকে কি আনসার দেয় এটা সবার আগে। প্যাকাইটিন উপদশায়, ভেরি গুড প্রণব। ইতি কথা বলেছে প্যাকাইটিন উপদশায়। পূজা বলেছে প্যাকাইটিন দশা উপদশা, ঠিক আছে, গুড। এরপরে বলেছে তাসলিম কবির বলেছে প্যাকাইটিন। ওকে, আচ্ছা, ক্রসিং ওভার, ভেরি গুড। পূজা উত্তর দিয়েছে ক্রসিং ওভার, রাইট অ্যান্সার। বিতা উত্তর দিয়েছে ক্রসিং ওভার হয় প্যাকাইটিন উপদশায়, ভেরি গুড। ওকে, অ্যাবসলিউট রাইট, আমরা বুঝতে পারছি। এরপরে আমরা চলে যাব লেপ্টোটিনে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, লেপ্টোটিন থেকে তোমরা মনে রাখবা মাত্র দুইটা ওয়ার্ড, আর কিচ্ছু লাগবে না আর কি। তাহলে আমাদের প্রোফেজ ওয়ানের 1 নম্বরের নাম হচ্ছে লেপ্টোটিন, 2 নম্বর জাইগোটিন, 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্যাকাইটিন, 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 এরপরে 4 নম্বর ডিপ্লোটিন এবং 5 নম্বর হচ্ছে ডায়াকাইনেসিস। লেপ্টোটিনের ক্ষেত্রে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এইখানে মূলত পোলারাইজড বিন্যাস দেখা যায় এবং বুকে বিন্যাস দেখা যায়, যাকে বলা হয় ফুলের তোড়ার মতো বিন্যাস। তাহলে একটা কথা বলছে কি বলো তো, পোলারাইজড বিন্যাস মানে ক্রোমোজোমগুলোর পোলারাইজড বিন্যাস। পোলারাইজড বলতে কি বলো তো, পোল বরাবর চলে যায়, মানে তারা মেরুর দিকে চলে যাচ্ছে। ওকে, আর একটা কি বলছি, বুকে বিন্যাস। বুকে মানে যে ফুলের তোড়া, বুকে। তাহলে দেখো, পোলারাইজড বিন্যাস, বুকে বিন্যাস, যার বাংলা হচ্ছে ফুলের তোড়ার বিন্যাস, ফুলের তোড়ার বিন্যাস, ফুলের তোড়ার বিন্যাস। ওকে, এতটুকু যাতে একটু মনে থাকে। তাহলে চলো আসো, লেপ্টোটিন কি বলা হয়েছে দেখো, এই জায়গায় ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার মানে কি, আমরা জানি যদি একটা ক্রোমোজোম হয়, এটা একটা ক্রোমোজোম,
এই ক্রোমোজোমের গায়ে যে ছোট 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 দানাগুলান থাকবে তার নামই হচ্ছে ক্রোমোমিয়ার দেখা যায়। জল বিয়োজন শুরু হয়, পোলারাইজড বিন্যাস দেখা যায়, ভুল করা যাবে না, কোন বিন্যাস? পোলারাইজড বিন্যাস দেখা যায়। ওকে, এরপরে দেখো ডিএনএ অনুলিপন বা দ্বিগুণ হয়, মানে রেপ্লিকেশন হতে পারে এখানে। ডিএনএ অনুলিপন বা কি হয়? দ্বিগুণ হয়। আর সব সময় যে জায়গাটাতে মনে রাখো, সেন্ট্রোমিয়ারগুলো নিউক্লিয় পর্দার কাছে একই স্থানে জমা হয়, ফলে ফুলের তোড়ার মতো দেখা যায়। কিসের তোড়া বলো তো? ফুলের তোড়ার মতো দেখা যায়, যাকে বলা হচ্ছে কি বিন্যাস? বুকে বিন্যাস। এবং এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী কি? ডার্লিংটন। বিজ্ঞানী কি? ডার্লিংটন। যেমন ডার্লিংকে বা ডার্লিং বলতে অবশ্যই প্রিয় মানুষকে, ডার্লিংকে সে কি দিল? ফুল দিল। তাহলে ডার্লিং প্রিয়জন মানে ডার্লিং কি দিল বলো তো? ফুল দিল। তাহলে মনে রেখো আর কি, কি বলা হচ্ছে যে বিজ্ঞানী ডার্লিং উনি লেপ্টোটিন এই উপদশাটা মূলত প্রত্যক্ষ করেন এবং উনি এই যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের একদম কাছাকাছি যখন চলে আসে আমাদের নিউক্লিওলাসের বা নিউক্লিয়াসের চারিদিকে, তখন এটা একটা ফুলের তোড়ার মতো বিন্যাস হয়, যেটাকে বলা হচ্ছে বুকে বিন্যাস। আবারও বললাম কোন বিন্যাস? বুকে বিন্যাস। তাহলে এখান থেকে তিনটা জিনিস ভুল করা যাবে না। পোলারাইজড বিন্যাস, এগুলো দেখতে লাগে ফুলের তোড়ার মতো বিন্যাস, যার অপর নাম হচ্ছে বুকে বিন্যাস। অপর নাম কি? বুকে বিন্যাস। ক্লিয়ার? এবং ওই যে মনে রাখতে হবে ডার্লিং ফুল দিচ্ছে। ডার্লিং কি দিচ্ছে? ফুল দিচ্ছে। তাহলে ফুলের মতো বিন্যাস এটা। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বলো এটা ক্লিয়ার কিনা, সবাই বলো আর কি, এটা ক্লিয়ার কিনা। হইলে দেখবা যে অনেক সহজে তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে এটাতে। ওকে, আমাকে একটু কমেন্টসে জানাবা। আর তোমাদের যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্টস একটু করো, যাতে আমরা তোমাদের উপস্থিতিটা বুঝতে পারি। মনে রেখো আর কি, নাথিং গোজ আনপেইড। দুনিয়াতে কোনো কিছু আনপেইডভাবে হবে না। তুমি যতটুকু পরিশ্রম করবা, তুমি যতটুকু নিজেকে ইফোর্ট দিবা নিজের পেছনে, তুমি দেখবো অবশ্যই এটার ফল টুডে টুমরো তুমি পাবা। আর পড়াশোনার জিনিসটা তো বরাবরই কঠিন। পড়াশোনা করতে কারোই খুব বেশি ভালো লাগে না, কিন্তু নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে গেলে অবশ্যই আমাদের কমফোর্ট জোন থেকে বের হইতে হয়। আমরা যারা হয়তো বা তোমাদের অনলাইন এডটেক প্ল্যাটফর্মে যারা আমরা তোমাদেরকে পড়াচ্ছি, আমাদের মনে হয় যে তারা সবাই একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড হোল্ড করে আর কি। অবশ্যই ভালো ব্যাকগ্রাউন্ড হোল্ড করে এবং তারা তাদের সর্বোচ্চটাতে ট্রাই করে তাদের স্টুডেন্টদেরকে কিছু শেখানোর জন্য। দেখো এই জায়গাটাতে আমরা শুধু সফলতার গল্প বলি, আমাদের দুনিয়াতে কিন্তু কেউ বিফলতার গল্প খুব বেশি একটা শোনে না। তাহলে এই সফলতার গল্প বলতে হলেও তোমাকে তো পরিশ্রম করতে হবে। তোমার যে কমফোর্ট জোন, এই কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আর সবচেয়ে বড় জিনিস তোমরা মনে করো যে বন্ধুবাদে জীবন অচল, এই মিথ্যা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমি আমার লাইফের আজকে একটা পোস্ট করেছি আর কি, জাস্ট একটা ছোট্ট একটা লেসন তোমাদেরকে দিই। আমি তো ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর পড়াশোনা করছি। এরপরে যখন যশোর মেডিকেলে আসি, আমি যশোর মেডিকেলে আসার পরে আমি অনেক ট্রাই করছি বন্ধু বানানোর জন্য, স্যাঁচরামি করছি এক ধরনের আর কি, যে আমার বন্ধু বানাইতেই হবে। কারণ মেডিকেল লাইফে সবাই বলে যে বন্ধু বাদে জীবন অচল, বন্ধু বাদে এমবিবিএস পাস করা যাবে না, বন্ধু বাদে কিচ্ছু করা যাবে না, চলা যাবে না, হাঁটা যাবে না, এত এত টাফ, বন্ধুর কাছ থেকে ডেমো খাইতে হবে, বন্ধুকে ডেমো দিতে হবে, নইলে আইটেম হবে না, কার্ড হবে না, টার্ম হবে না। আমি না মানে অনেক ট্রাই করছি যে ঠিক আছে আমার তো বন্ধু বানাইতেই হবে। বাট ব্যাপারটা হচ্ছে একটা সার্টেন টাইম পরে দেখলাম যে না, আমার হচ্ছে না, বন্ধুত্ব আমার হচ্ছে না, বা আমি যেভাবে চাচ্ছি এভাবে হচ্ছে না। হয়তো বা অন্যদের হচ্ছে, বাট আমি করতে পারতেছি না, বা আমার সাথে হয়তো বা আমারই সমস্যা যে আমি হয়তো বা তাদের সাথে মিশতে পারতেছি না। একটা টাইমে খুব খারাপ লাগা শুরু করলো যে সত্যি কি তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো না। বাট টাইম ইজ এ গ্রেট হিলার। সময়ের ব্যবধানে সব কিছু হয়ে যায়। দেখো আল্লাহর রহমতে আজকে আমি আমার এমবিবিএস টোটালি কমপ্লিট করেছি। কি হয়েছে? আমার বন্ধু আমাকে ডেমো দেয় নাই, আমার বন্ধু আমাকে এত কিছু করে নাই। হ্যাঁ, হয়তো বা 2-1 জন মানুষ আমাকে হেল্প করছে, কিন্তু মনে রেখো যে বন্ধু বাদেও মেডিকেল লাইফে চলা যায়, বন্ধু বাদেও ভালো কিছু করা যায়, বন্ধু বাদেও সামনের দিকে আসা যায়। তো যারা মনে করো যে বন্ধু বাদে তোমার জীবন অচল, হয়তো বা প্রথম কয়েকটা দিন, প্রথম কয়েকটা মাস বা একটা বছর খারাপ লাগবে যে আমার কেউ নাই। বাট যখন তুমি একা চলা শিখে যাবা, তখন দেখবে তোমার পথটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং সফলতায় ভরপুর হবে। এটা গান আছে না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। তা আমি তোমাদের একটাই কথা বলবো, যদি পারো সৎসঙ্গ নাও, সৎসঙ্গ নিয়ে যদি সামনের দিকে আগানো যায় আগাও। বাট তোমার বন্ধু বানাতেই হবে। হাত পা ধরে বন্ধুত্ব কখনো হয় না। বন্ধুত্ব একটা আত্মার জিনিস, বন্ধুত্ব একটা আত্মিক বন্ধন, জোর করে না হয় না। আমার মেডিকেল লাইফ বা আমার মেডিকেল সেক্টরটা তো অনেক স্বার্থপর একটা সেক্টর, স্পাইনলেস একটা সেক্টর। মনে রেখো
সেখানে তুমি তোমার ব্যাচমেট পাবা, কলিগ পাবা, বাট সবার কপালে বন্ধু জোটে না। কিন্তু বন্ধু না জুটলে যে তুমি লাইফে ভালো কিছু করতে পারবে না, এটা যেন কখনো না হয় আর কি। ইনশাল্লাহ নিজের ইফোর্টটা দাও, দেখবে তুমি তোমার নিজের জন্যই যথেষ্ট। আর হ্যাঁ, আমি যে এতটুকুতে আসতে পারছি এটার জন্য কি আমাকে কেউ হেল্প করে না? হ্যাঁ, আমার খুবই গুটি কয়েক দু একজন মানুষ আমাকে হেল্প করছে। সবাই বেশিরভাগই ক্ষেত্রে আমাকে ডিমোটিভেটেড করছে, বাট হু কেয়ার্স। তুমি ভালো কিছু করলে মানুষ তোমাকে হিংসা করবেই, এটাকে জেলাসি বলে, প্রফেশনাল জেলাসি বলে, এটা হবেই, কোনো ব্যাপার না। আন্টি সমাজ কথা বলবেই, আশেপাশে থেকে তোমার বন্ধুরা, তোমার অনেকে মানুষ কথা বলবে, হু কেয়ার্স। নিজের জায়গাটা থেকে সর্বোচ্চ ইফোর্টটা দাও, দেখবে কেউ কখনো না ইফোর্ট দিয়ে বৃথা যায় না আর কি। মোটিভেশন বলতে পারো, এক ধরনের মোটিভেশনে দিচ্ছি বলতে পারো হয়তো বা, কিন্তু না, এটা নিজের জীবনের একটা ছোট্ট একটা গল্প তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম আর কি। আর চলার জন্য মাঝে মধ্যে কিছু মেন্টর দরকার হয়, মাঝে মাঝে কোনো বড় ভাইদের দরকার হয়, যারা না তোমাকে হিংসা করে না, যারা তোমাকে যে অবস্থাতে যাও না কেন তোমাকে না হেল্প করা ট্রাই করে। তো এইরকম দুই একটা মানুষ শুধু রেখো। আর তোমার নতুন করে বন্ধু বানাইতে হবে না। তুমি মেডিকেলে পড়ো বলে, তুমি ভার্সিটিতে পড়ো বলে তোমার বন্ধু ভার্সিটিরই হইতে হবে, ব্যাপারটা এরকম না। বন্ধু ওই যে বললাম না, আত্মার সম্পর্ক। দেখবো তোমার ওই ন্যাংটাকালের যে বন্ধু, যে যার মানে গ্রামে বাড়ি, দেখবো তার সাথে না তোমার চলতে ভাল লাগে, তার সাথে না কথা বলতে ভাল লাগে। তো বন্ধু কখনো ফ্যান্সি জিনিস থেকে হয় না, বন্ধুত্বটা আসতে হয় আত্মা থেকে। তাহলে ইনশাল্লাহ বন্ধু বাদেও কিন্তু লাইফে ভালো কিছু করা যায়। আর স্বার্থপর বন্ধুর চেয়ে একা থাকো, অনেক ভালো থাকবা। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই আর কি। ক্লাসের দিকে যাই, অনেক কথা হলো আর কি। ভাইয়া বান্ধবী নিয়ে কিছু বলেন। আচ্ছা, বন্ধু এবং বান্ধবীকে আলাদাভাবে দেখতেছি না আর কি এই জায়গাটাতে, এটাকে একটা কমন জেন্ডার হিসেবে আমি তোমাদেরকে ফেলালাম এই জায়গাটায়। ওকে, চলো। চল, তাহলে আমাদের এটা হলো। এরপর দিকে আমাদের 2 নম্বর উপপর্যায়ে চলে আসি। দেখো, লেখা হচ্ছে জাইগোটিন। মুখস্থ করবো না। দেখো, জাইগোট তোমরা সবাই জানো, জাইগোট গঠন হয় কয়টা জিনিস দ্বারা বলো তো? একটা নাকি দুইটা? অবশ্যই তোমরা জানো জাইগোট গঠন হয় দুইটা জিনিস দ্বারা, মানে টুয়াইজেন, তাই না? তাহলে জাইগোট মানে যদি টুয়াইজেন হয়, তাহলে জাইগোট মানে দুইয়ের একটা ভাইব আছে। এবং দুইটা জিনিস যখন কাছাকাছি চলে আসে, ওই যে তোমরা একটা নিউরনের সংজ্ঞা পড়ছো না, নিউরন পাশাপাশি অবস্থিত, মানে নিউরন না, সরি, সিনাপস পাশাপাশি অবস্থিত দুইটা নিউরনের প্রান্ত মিলে যে একটা কানেকশন তৈরি করে, সেটাকে বলা হচ্ছে সিনাপস। তাহলে সিনাপস তৈরি হইতে গেলে কয়টা জিনিস লাগবে? দুইটা। আবার দেখো, জাইগোট মানে কিন্তু টুয়াইজেন, মানে মনে রাখবা জাইগোটে একটা দুইয়ের ভাইব থাকবে, এতটুকু খেয়াল রাখো। তাহলে দেখো, এখানে দেখো লেখা হচ্ছে সিনাপস গঠন হয়। কি গঠন হয়? সিনাপসিস বলছে এই জায়গায়, যাই হোক, সিনাপসিস একটা প্রক্রিয়া। তাহলে সিনাপস গঠন হয়। সিনাপস গঠন হতে গেলে কি হইতে হবে বলো তো? দুইটা ক্রোমোজোমকে ধরে রাখো, এটা একটা ক্রোমোজোম, মনোযোগ দাও, এটা একটা ক্রোমোজোম, আর আমি আর একটা কালারের ক্রোমোজোম নিলাম, সবুজ কালারের। ধরে রাখো এইটা একটা ক্রোমোজোম। এই যে দেখো, এই দুইটা ক্রোমোজোমে দেখো, হলুদ ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটা, এদিকে একটা এদিকে একটা। আবার সবুজ ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটা, এদিকে একটা এদিকে এক ভাগ। তাহলে বলো, এই একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটা একে অপরের সিস্টার, মানে নিজের মায়ের পেটের বোন। আবার সবুজ ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড থাকবে, তারাও একে অপরের সিস্টার। কিন্তু দেখো তো, হলুদ আর সবুজ যদি একে অপরের কাছাকাছি চলে আসে, তারা কি সিস্টার হবে নাকি নন সিস্টার হবে? অবশ্যই নন সিস্টার। তাহলে দেখো, হলুদ এবং সবুজ যখন কাছাকাছি চলে আসছে, এই কাছাকাছি অবস্থাটাকে বলা হচ্ছে বলতো কি? একটা সংযোগের মধ্যে এটাকে বলা হচ্ছে কি? সিনাপসিস গঠন হচ্ছে, মানে সিনাপস গঠন হচ্ছে, একটা লিঙ্কিং গঠন হচ্ছে। আবার দেখো কি বলছে, বাইভ্যালেন্ট। বাই মানে কি? আমি একটু আগে বলছি, বাই মানেই দুই। বাই মানে কি? দুই। আর ভ্যালেন্স মানে কি? যোজনী। তার মানেটা কি? যেইখানে আমাদের এই যে দেখো সিনাপসিস গঠন হচ্ছে বা সিনাপস গঠন হচ্ছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। কেন বাইভ্যালেন্ট? বাই মানে দুইটা, দেখো ক্রোমাটিড দুইটা কাছাকাছি চলে আসছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। ওকে, তাহলে বলো সিনাপসিস কি বলা হচ্ছে? সিনাপসিস গঠন হবে জাইগোটিনে। আবার বাইভ্যালেন্টও গঠন হবে কোথায় বলো তো? জাইগোটিনে। বাইভ্যালেন্ট গঠন হবে কোথায়? জাইগোটিনে। ওকে, সবাই কি ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা, FM রোজ বলেছে ভাইয়া পেমেন্ট কমপ্লিট। থ্যাংক ইউ। কিসের জন্য পেমেন্ট করছে? কি PDF এর জন্য পেমেন্ট করছে, নাকি আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল ট্রের জন্য পেমেন্ট করছে? FM রোজ জানা নাই আর কি। তাহলে বলো, যেখানে তুমি দুই দুই একটা ভাইব পাবা, সেখানে চোখ বন্ধ করে মারবা জাইগোট। তাহলে জাইগোট মানে দুই, বাইভ্যালেন্ট মানে দুই। আর সিনাপস কখন গঠন হয় বলো তো? যখন দুইটা জিনিস কাছাকাছি হুকআপ করার ট্রাই করে। হুকআপ মানে যখন তারা কাছাকাছি আসার চেষ্টা করে, সেটাকে বলা হচ্ছে মূলত কি বলো তো?
সিনাপসিস। চলো আসি প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে। এই লাইনটা পড়লে পড়তে পারো। প্রাণী কোষের ক্ষেত্রে এই জায়গাটা সেন্ট্রিওলে কিসের সূচনা ঘটে? সেন্ট্রিওলে বিভক্তির যে সূচনা এটা একটা ঘটতে থাকে আর কি। আচ্ছা চলো এর পরের দিকে চলে যাই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্য প্যাকাইটিন। এটা ভুল করা যাবে না ভাই, এটা ভুল করা মানে তুমি এই অধ্যায়ের গ নাম্বার শেষ। মনে রাখবা প্যাকাইটিন। এই প্যাকাইটিনের কয়েকটা নাম বলি দেখো। সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এরপরের দিকে চলে আসি দেখো, সেটা হচ্ছে কাইজমা এবং ক্রসিং ওভার। কাইজমা এবং কি ক্রসিং ওভার। আবারও চলে আসো কি সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। একটা জিনিস বলতে ভুলে গেছি, টেট্রাড। টেট্রাড, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, কাইজমা, ক্রসিং ওভার। আমার সাথে আবার একটু মাথা ঠান্ডা রেখে বলি দেখো। এক নম্বরে কি বলবো বলো তো? এক নম্বরে বলে নিচে ধরে রাখো টেট্রাড। দুই নম্বরে বলবো সিস্টার ক্রোমাটিড। তিন নম্বরে বলবো নন সিস্টার ক্রোমাটিড। চার নম্বরে বলবো কাইজমা। পাঁচ নম্বরে বলবো ক্রসিং ওভার। এগেইন প্রথমটা কি টেট্রাড। টেট্রাড মানে কি একটা, দুইটা, তিনটা নাকি চারটা? টেট্রাড মানে চার। সিস্টার ক্রোমাটিড কাকে বলা হচ্ছে? একই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড তারা একে অপরের সিস্টার। নন সিস্টার ক্রোমাটিড, এই নন সিস্টার আসো, ফাহাদ আসো, আতঙ্ক ফাহাদ। খেয়াল করে দেখো, ফাহাদের মা আলাদা, আমার মা আলাদা, কিন্তু ফাহাদ এবং আমি আমরা ভাই ভাই। তাহলে আমরা কি বলতো? আমরা নন সিস্টার মানে নন ব্রাদার। নন ব্রাদার আমরা কিন্তু নন ব্রাদার ভাই। কি ভাই বলতো? আমরা নন ব্রাদার ভাই। ক্লিয়ার? কিন্তু আমার নিজের যদি শুধু ভাই থাকতো দুইটা, তাহলে আমরা কিন্তু কি বলতো? ব্রাদার ভাই, মানে ব্রাদার ক্রোমাটিড, ব্রাদার ক্রোমাটিড, ব্রাদার ক্রোমাটিড। কিন্তু দেখো আমার মা থেকে যে কয়টা ভাই উৎপাদন হবে তারা কিন্তু ব্রাদার ক্রোমাটিড। ফাহাদেরও দুইটা ভাই, আমার দুইটা ভাই না, আমার একটা, আমি একা, আমার একটা ছোট বোন আছে। ওকে, আর ফাহাদের দুইটা ভাই, তাহলে ফাহাদের দুইটা ভাই তারা একে অপরের কি ব্রাদার ক্রোমাটিড। ব্রাদার ক্রোমাটিড, আচ্ছা ব্রাদার ক্রোমাটিড। বাট আমি এবং ফাহাদ দেখো আমরা কিন্তু ব্রাদার। তাহলে আমরা কি বলতো? আমরা কোন ব্রাদার? নন ব্রাদার। নন ব্রাদার ক্রোমাটিড। আমরা কোন ব্রাদার ক্রোমাটিড? নন ব্রাদার। নন ব্রাদার ক্রোমাটিড। এবং নন ব্রাদার ক্রোমাটিডের ফলে আমাদের একটা গঠন হয় যার নাম হচ্ছে কাইজমা। এবং এর ফলে কি ওভার হয় জানো? ক্রসিং ওভার। ক্রসিং ওভার হয়। এই ক্রসিং ওভারটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? ওকে চলো। ব্রাদার ক্রোমাটিড। তাহলে একটা হচ্ছে ব্রাদার ক্রোমাটিড, নন ব্রাদার ক্রোমাটিড। আর ক্রোমোসোম যেহেতু একটু আছে, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে প্রথমের দিকে চলে আসি দেখো টেট্রাড। টেট্রাড কি দেখো? প্রতি বাইভ্যালেন্টে দুইটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। খেয়াল করো, প্রতি বাইভ্যালেন্ট। খেয়াল করে দেখো, বাই মানে কি বলতো? দুইটা। বাই মানে কি দুইটা। বাইভ্যালেন্টে কয়টা ক্রোমাটিড থাকবে? চারটা ক্রোমাটিড। এই চারটা ক্রোমাটিডকে বলা হয় টেট্রাড। সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোসোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার। নন সিস্টার, ওই যে দেখো পাশাপাশি অবস্থিত দুইটা ক্রোমোসোমের ক্রোমাটিডগুলো একে অপরের নন সিস্টার। পাশাপাশি অবস্থিত দুইটা ক্রোমোসোমের ক্রোমাটিডগুলো একে অপরের কি নন সিস্টার। দেখিয়ে দেবো চিত্রতে। চলো আসো কাইজমা। কাইজমা হচ্ছে যখন দুইটা নন সিস্টার একে অপরকে ক্রস করে তখন একটা এক্স আকৃতির গঠন উৎপাদন হয়। কোন আকৃতির? এক্স আকৃতির। এটাকে বলা হচ্ছে কাইজমা। এটাকে বলা হচ্ছে কাইজমা। ওকে, আচ্ছা সবার শেষে দেখো ক্রসিং ওভার। কেন ক্রসিং ওভার? কারণ যখন দুইটা নন সিস্টার ক্রোমাটিড, আবারও বলে রাখি, দুইটা নন সিস্টার ক্রোমাটিড যখন একে অপরের সাথে বিনিময় হয়, আর বিনিময় হওয়া মানে কি? অবশ্যই টাকার বিনিময় না, ঘুষের বিনিময় না, মিষ্টির বিনিময় না, জিনের বিনিময়। কিসের বিনিময়? জিনের বিনিময়। এই জন্য এই জিনের বিনিময় হলেই তখন সেটাকে বলা হচ্ছে কি ক্রসিং ওভার। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে ক্রসিং ওভারটা করছে কারা কারা বলো তো? সিস্টার সিস্টার নাকি নন সিস্টার ক্রোমাটিড? তাহলে ক্রসিং ওভার হচ্ছে কার কার মধ্যে? সিস্টার ক্রোমাটিডের মধ্যে নাকি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে? এই উত্তরটা আমাকে একটু কাইন্ডলি কমেন্টসে জানাও তোমরা। জিন মানে ভূতের বিনিময়। আচ্ছা ঠিক আছে, জিন ভূত যা বলতে পারো তোমরা। নন সিস্টার, ঝরা বলেছে, ভেরি গুড। প্রার্থনা ঝরা বলেছে নন সিস্টার। অবশ্যই ক্রসিং ওভার হয় নন সিস্টারের মধ্যে। ক্রসিং ওভার হবে নন সিস্টারের মধ্যে। চলো আমরা এখন একটু দেখে ফেলি এই জিনিসটা। দেখে ফেললে খুবই ক্লিয়ারিফাই হবে। দেখো এটা একটা ক্রোমোজোম না? এই ক্রোমোজোমে, এটা তো সেন্ট্রোমিয়ার। এই ক্রোমোজোমের খেয়াল করো, এইভাবে ভাগ করলে আমরা দুইটা পাশ পাই। এই সাইড একটা ক্রোমাটিড, এই সাইড একটা ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড, ক্রোমাটিড নাম্বার 1, ক্রোমাটিড নাম্বার 2 ধরে রাখলাম। এই দুইটা ক্রোমাটিড একে অপরের সিস্টার। তাহলে এই দুইটা ক্রোমাটিড কি একে অপরের কি সিস্টার? তাহলে এই দুইটা ক্রোমাটিড একে অপরের কি সিস্টার, তাই না? মানে একই মায়ের থেকে উৎপাদন হয়েছে। চলো সেই দিকেরটা একটা, এটা দিকে একটু খেয়াল করি।
খেয়াল করে দেখো, এই যে সাদা যে একটা ক্রোমোজোম, এই সাদা ক্রোমোজোমকে আমি যদি দুই ভাগে ভাগ করি একটা ইমাজিনারি লাইন, তাহলে এটা হবে তার কয় নাম্বার বলো তো? এটা হবে তার 1 নাম্বার ক্রোমাটিড। ধরে রাখো এই সাইডে এটা হলো তার এই যে সাদা, এটা হচ্ছে তার 2 নাম্বার ক্রোমাটিড। তাহলে বলো তো এখানে ক্রোমাটিড হইল কয়টা? এই ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড, এই ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড, তাহলে ইন টোটাল কয়টা ক্রোমাটিড? 4টা ক্রোমাটিড। এবং এই সাদা সাদা একে অপরের কিন্তু সিস্টার, এই সাদা সাদা একে অপরের কি? সিস্টার। তাহলে দেখো ইন টোটাল আমাদের ক্রোমাটিড হলো 4টা। ক্রোমাটিড কয়টা? 4টা। এই 4টা ক্রোমাটিডকে বলা হয় টেট্রাড। 4টা ক্রোমাটিডকে বলা হয় কি? টেট্রাড। ওকে, এটা বোঝা গেছে? গেল এটা বোঝা। এরপরে দেখো কি বলা হচ্ছে, এই যে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড কি আমরা বোঝাচ্ছি? একই ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলা, 2টা ক্রোমাটিড, এরা একে অপরের কি? সিস্টার। এটা একে অপরের কি? সিস্টার। নন সিস্টার কি হবে বলো তো? এই সাদা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর এই সবুজ ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, দেখো তো এই সবুজ একটা সাদা একটা, এরা একে অপরের কি? এরা একে অপরের তো সিস্টারের কোনো সুযোগ নাই, এরা হবে কি? একে অপরের নন সিস্টার। একে অপরের নন সিস্টার। তাহলে বলো নন সিস্টার বলতে আমরা কি বুঝতে পারি? পাশাপাশি অবস্থিত 2টা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, পাশাপাশি অবস্থিত 2টা ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়, ক্রোমাটিড দ্বয় একে অপরের কি? নন সিস্টার। একে অপরের কি? নন সিস্টার। আবারও বললাম, পাশাপাশি অবস্থিত 2টি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়, পাশাপাশি অবস্থিত 2টি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় একে অপরের কি বলতো? নন সিস্টার। নন সিস্টার। আর দেখো এই নন সিস্টারটা দেখছো এই জায়গায় একটা গঠন করছে, একটার সাথে আরেকটা ল্যাপিং হয়েছে, ওভারল্যাপিং, যেটা কিনা দেখতে এক্স আকৃতির মতো না। এই যে দেখো এক্স আকৃতির মতো না, এই এক্স আকৃতির এই পয়েন্টটাকে বলা হচ্ছে কায়াজমা। এই এক্স পয়েন্টটাকে বলা হচ্ছে কি? কায়াজমা। আর কায়াজমাতে কিসের বিনিময় ঘটে? জিনের বিনিময়। কিসের বিনিময়? জিনের বিনিময়। ভূতের বিনিময় বলো না, জিনের বিনিময় ঘটে। আর জিনের বিনিময় ঘটার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে দ্য আলটিমেট ক্রসিং ওভার প্রক্রিয়া। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলটিমেট কোন ওভার প্রক্রিয়া? ক্রসিং ওভার প্রক্রিয়া। তাহলে এই যে আমাদের পয়েন্ট কমপ্লিট। তাহলে দেখো 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কায়াজমা এবং 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্রসিং ওভার। 5 নাম্বার পয়েন্ট কোনটা? ক্রসিং ওভার। খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা। তাহলে বলো আমাদের প্যাকাইটিনের কয়টা পয়েন্ট আলোচনা করব? 5টা পয়েন্টে। পথে 5, পথে প্যাকাইটিন। প্রথমটা টেট্রাড, আমার সাথে সাথে বলো প্রথমটা কি? টেট্রাড। 2 নাম্বার কি? সিস্টার। 3 নাম্বার কি? নন সিস্টার। এবং 4 নাম্বারটা কি বলো তো? কায়াজমা। এবং 5 নাম্বার কি? ক্রসিং ওভার। তাহলে প্রথমে দেখো টেট্রাড, পাশাপাশি অবস্থিত 2টা ক্রোমোজোমের 4টা ক্রোমাটিড, 2টা ক্রোমোজোমের 4টা ক্রোমাটিড, এদের বলা হচ্ছে টেট্রাড। সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিড এক অপরের সিস্টার। পাশাপাশি অবস্থিত 2টা ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়, 2টা ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় একে অপরের কি? নন সিস্টার। আমরা জানি নন সিস্টার, আমরা জানি নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতির গঠন করে, কারণ কায়াজমা কোন আকৃতির? এক্স আকৃতির। কায়াজমা কোন আকৃতির? এক্স আকৃতির। তাহলে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় যে এক্স আকৃতির গঠন তৈরি করে তার নাম কায়াজমা। তার নাম কি? কায়াজমা। আর কায়াজমা গঠনের ফলে জিনের বিনিময় ঘটে, সেই প্রক্রিয়ার নাম ক্রসিং ওভার। সেই প্রক্রিয়ার নাম কি? ক্রসিং ওভার। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? এই ছবিটা তোমাদের পরীক্ষাতে ড্র করতে হবে এবং এইটা তোমাদের গ নাম্বারে চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার কিনা বলো? যদি কোনো না কিছু বুঝে থাকো সেটা আমাকে বলো, একটু জানাও আমাকে। আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই, যারা যারা তোমরা দেখছো ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবার মধ্যে ক্লাসটা ছড়ায় যাক। আর তোমরা সবাই যেন, আমাদের সাইকেল 2টা 1 অক্টোবর থেকে শুরু হবে আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাচে অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে, হয়তো বা শেষের দিকে আরও অনেক বেড়ে যাবে আর কি। আমাদের ফ্রি ক্লাস তো চলবেই, আর সাইকেল 2তে তুমি মাত্র 510 টাকা দিয়ে এনরোল করতে পারবা কিন্তু। আচ্ছা, সেখানে থাকবে মূলত 3টা অধ্যায়। আর সবাই একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও আমাদের আজকের ক্লাসটা। বাচ্চারা বলো, কমেন্টে জানাও। অস্থির অস্থির হবে। প্যাকাইটিন পারলে আর কিচ্ছু পারতে হবে না, আর কিচ্ছু দরকার না আমার প্যাকাইটিন পারলে। বলো ক্লিয়ার ভাই? ইয়েস ভাই ক্লিয়ার। অভরণের বলছে, জেমসও বলছে, নবিতা বলছে, তাসনিম বলেছে, প্রথা বলেছে, জহরা বলছে, সেজুতি বলেছে। আচ্ছা, আর কার সবার কি ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া। সবার ক্লিয়ার কিনা বলি একটু দেখি। শেয়ার ডান, থ্যাংক ইউ, ক্লিয়ার। আচ্ছা সবাই, যাক আলহামদুলিল্লাহ, বোঝা হয়েছে। এটাই তোমাদের পরীক্ষাতে আসবে। ক্রসিং ওভারে ব্যাখ্যা করো। আচ্ছা, এই ক্রসিং ওভার হয় বলে দেখো তো, এই ক্রোমোজোমের একটা বৈশিষ্ট্য আর এই ক্রোমোজোমের একটা বৈশিষ্ট্য, 2 ক্রোমোজোমের বৈশিষ্ট্য যখন জিনের বিনিময় ঘটে তখনই কিন্তু একটা নতুন প্রজাতি তৈরি হয়। আর এই জন্যই মনে রাখবা, নতুন প্রজাতি বা প্রাণী বৈচিত্র্যতা হয় মূলত মিওসিসের কারণে। আর এই মিওসিসের কারণে কিন্তু মূলত মেন্ডেল তার
বংশগতিবিদ্যার সূত্র আবিষ্কার করতে পারছে। তাহলে মনে রেখো, মেন্ডেলের বংশগতির সূত্র কার জন্য হয়েছে? মূলত মিওসিসের কারণে। কার জন্য? জিনের কারণে। কার জন্য? মিওসিসের কারণে। কারণ জিন বা মিওসিস না কাজ করে কোনটা? কে করে বলো? কাজ করে মূলত মিওসিস। কোনটা কাজ করে? মিওসিস। তাহলে যদি কখনো বলা হয় বলো তো মেন্ডেলের সূত্র মেনে চলে না কোনটা? অবশ্যই মেন্ডেলের সূত্র শুধুমাত্র কাজ করবে জনন কোষের ক্ষেত্রে বা মাতৃ জনন কোষের ক্ষেত্রে, আর মাইটোসিস কাজ করবে দেহকোষের ক্ষেত্রে। তাহলে মেন্ডেলের সূত্র মেনে চলবে না মাইটোসিস, মেনে চলবে মিওসিস। কেন মিওসিস? কারণ মিওসিসের ফলে আমাদের তৈরি হয় কি? গ্যামেট। আর এই গ্যামেটের যখন বিনিময় ঘটে তখন সেটা হয় ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভার কারণে কিন্তু প্রাণী বৈচিত্র্যতে দেখা যায়, মানে জিন তত্ত্ব দেখা যায়, জিন তত্ত্ব বা জেনেটিক্স যে আমাদের বিবর্তন ঘটেছে সেইটা। ওকে, মায়োসিস, ভেরি গুড। সজ্জিত একটা তো দিয়েছে মায়োসিস। মায়োসিস আর কোথায় আর কোথায় আর কোথায়? মেনে চলবে না মাইটোসিস, ভেরি গুড। মেনে চলবে না মাইটোসিস, অ্যাবসলিউট রাইট। মেনে চলবে না মাইটোসিস, মেনে চলবে না মাইটোসিস। সজ্জিত একটা দিয়েছে মাইটোসিস, গুড। ওকে, এরপরের দিকে আমি একটু চলে যাই। এরপরের দিকে ক্লিয়ার। আচ্ছা, যে ক্লাস তোমাদের কেমন লাগতেছে একটু বলো? জোশ আছে? জোশ কি পাওয়া যায় নাকি ক্লাসে? আমার তো হ্যাঁ পাওয়া যাচ্ছে। রাকিব তো এই জায়গায়, রাকিব তোমার কত বলছে যে তুমি কেন তুমি আর্টসে পড়লা ভাই বলো? আজকে সায়েন্সে বললে তুমি আজকে ক্লাস নিতে পারতা। সমস্যা নাই, নেক্সট দিন তুমি ক্লাসে আসবা। আস্তে আস্তে রাকিবকে আমরা বায়োলজির পীর বানাই দিব। মেনে চলবে মিওসিস, ভেরি গুড। মাইটোসিস, মিওসিস, নবিতা, জোস ভাই, থ্যাংক ইউ। ওকে, চলো হয়ে গেছে তো আমাদের প্যাকেটিং শেষ, মানে অধ্যায় শেষ। চলে আসি ভাই, এরপরে দেখো ডিপ্লোটিন। এমা সাদা কালারে আসে কেন? ডিপ্লোটিন। এখন ডিপ্লোটিনের ক্ষেত্রে খেয়াল করো যে মানে ডিপ্লোটিন এক ধরনের ওই যে একটা দুধের একটা অ্যাড ছিল না, ডিপ্লোমা চিনি কি জানো একটা? ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমা একটা মনে হয় গুঁড়া দুধের একটা অ্যাড ছিল আর কি। যাই হোক, ডিপ্লোটিনের ক্ষেত্রে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রান্তিকরণ চলতে থাকবে, কাজ মানে প্রান্ত দিকে সরে যাওয়া। এখানে কি ঘটে বলো তো? প্রান্তিকরণ মানেটা কি? প্রান্তিকরণ মানে কেউ যাবে উত্তর মেরু দিকে, কেউ যাবে দক্ষিণ মেরু দিকে। কেউ যদি এখন দুই পৃথিবী দুই দিকে যখন চলে যাবে বলো তো তাদের মধ্যে কি আকর্ষণ থাকে নাকি? কি আকর্ষণ কমে যায় বলেই তো তারা দুই দিকে চলে যায়, তাই না? ধরে রাখো সংসার ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে আর কি। তো ডিভোর্স হয়ে যাওয়া মানেটা কি বলতো? আকর্ষণ কমে যাওয়া, বিকর্ষণ বেড়ে যাওয়া। অর্থাৎ যখন প্রান্তের দিকে চলে যাচ্ছে তার মানে তাদের কি কমে যাচ্ছে? আকর্ষণ। আর বেড়ে যাচ্ছে কি? বিকর্ষণ। আর মজার জিনিস হচ্ছে এখানে একটা লুপের তৈরি হয়। কিসের তৈরি হয়? লুপের তৈরি হয়। যদি একটা কাজমা থাকে তাহলে লুপ হবে 180 ডিগ্রি, যদি দুই বা ততোধিক কাজমা থাকে তাহলে লুপ হবে 90 ডিগ্রি। এখানে আমি তোমাদের একটা প্রশ্নের কথা বলবো আর কি, খেয়াল করে দেখি। তাহলে আমাদের কিসের তৈরি হবে? লুপের তৈরি হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। একটা কাজমা থাকলে 180 ডিগ্রি, দুই বা ততোধিক কাজমা যদি পরস্পর আবর্তন করে তখন সেখানে লুপের তৈরি হবে কত? 90 ডিগ্রি। বাট আমার প্রশ্নটা এখন তোমাদেরকে একটু বলতে থাকবো আর কি। লুপ ক্রিয়েট হয় ভাইয়া, প্যাকেটিংটা রিসেস নিবা। আচ্ছা, আগে এটা একটু শেষ করো তারপরে এটা করে দেন। ওকে। জাহাঙ্গীরনগরে আসতে বসে। আচ্ছা, জাহাঙ্গীরনগরে একটা প্রশ্ন বলে দিই। এটা মোস্ট ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগরের জন্য একটু খেয়াল করবা। মেটাফেজ একেও কিন্তু লুপের তৈরি হয়। কিসের তৈরি হয়? লুপের তৈরি হয়। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমাদের মূলত লুপের তৈরি হচ্ছে আমাদের কার ক্ষেত্রে? ডিপ্লোটিনের ক্ষেত্রেও, আবার মেটাফেজ একের ক্ষেত্রেও কি লুপের তৈরি হয়। এই দুটো জায়গায় মূলত লুপের তৈরি হয় আর কি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি ধরে রাখো আমার 4টা লুপ হয়, লুপ কয়টা? 4টা লুপ হইলে মূলত কত ডিগ্রি হবে বলো তো? 180 ডিগ্রি, এরপর 360 ডিগ্রি, নাকি 90 ডিগ্রি, নাকি 0 ডিগ্রি? দেখি, লুপ 4টা হলে তাদের আবর্তনে যে কোণ সেটা কত হবে? 180, 360, 90 or 0? 90 or কি 0? রাসেল বিদায়, রাসেল বিদায়, রাসেল বিদায় বিদায়। ঠিক আছে, যাও। আচ্ছা, দেখি এখানে কি উত্তর দিচ্ছে। প্রণব দাস 90 ডিগ্রি,
মীর বলেছে 360, জান্নাত বলেছে 90, নবিতা বলেছে 90, তাসনিম বলেছে 360। আচ্ছা খেয়াল করো, অনেকে উত্তর দিচ্ছে 360 ডিগ্রি। আমি তো জানি কাহিনীটা হবে কোথায়। খেয়াল করো বাবা, এখানে বলা রয়েছে 2 বা ততোধিক, 2 বা ততোধিক। তো আমি যদি এখানে বলি 100টাও যদি লুপের তৈরি হয়, কয়টা বলছি? 100টাও যদি লুপের তৈরি হয়, মনে করো আর কি, সেই ক্ষেত্রে মানে ওই যে বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি হয়। তাহলে যদি কখনো বলা হয় 4টা লুপ বলাটা একটু একটু মানে প্রশ্নগত একটু চেঞ্জ আনাটা দরকার এটাতে। যদি বলা হয় যে 4টা বাহুরও যদি কথা বলি, 4টা বাহু বলি, 5টা বাহু বলি, 10টা বাহু বলি, যেই বাহু বলি বলা হোক না কেন, ঠিক আছে, আমাদের অবশ্যই লুপ হবে 90 ডিগ্রি। অবশ্যই লুপ হবে কি 90 ডিগ্রি। ক্লিয়ার? মনে রাখো, কারণ এটা বলছে 2 বা ততোধিক। আমি যতই কথা বলি না কেন, লুপ আমার কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। মনে রাখো 10টা কাজমা তৈরি হইলো, তাও 90 ডিগ্রি। ওকে, কিন্তু যদি কখনো আসে মাত্র একটি মাত্র কাজমা, সেটা হবে 180 ডিগ্রি। সো যারা যারা উত্তর সঠিক মানে 90 ডিগ্রি দিয়েছো, তাদের উত্তর সঠিক, তাদের উত্তর কি সঠিক। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের মেটাবেস 1-এও কিন্তু লুপের তৈরি হয়। মেটাবেস 1-এ কিসে তৈরি হয়? লুপের তৈরি হয়। ওকে গুড। তারপরে দিকে আমি এটা চলে যাই আর কি, দেখি। ওকে, সিয়াম বলেছে এবার বুঝছি ভাইয়া। চলো এরপরে আরেকটা রয়েছে কি, ডায়াকাইনেসিস। এইখানে প্রান্তীয়করণ চলতেই থাকে। এই একটা লাইনটা একটু ভালো করে মনে রাখবা। তাহলে দেখো একটা কথা, একটা প্রান্তীয়করণের শুরু হয় যদি কখনো বলা হয় প্রান্তীয়করণের শুরু হচ্ছে ডিপ্লটিনে, আর প্রান্তীয়করণ চলতেই থাকে কোথায়? ডায়াকাইনেসিসে। কোথায়? ডায়াকাইনেসিসে। আর এই জিনিসগুলো যদি পারো পড়লে পড়বা, না পড়লে আমার এত কিছু বলার নাই এই জায়গাটাতে। শেষ, ডায়াকাইনেসিস। ওকে, এতটুকু বোঝা গেছে? তাহলে এর মধ্যে প্যাকাইটিনের একটা কি যেন ইয়ে তুলতে যাচ্ছি না, এসএস নিতে যাচ্ছিলাম, তুমি একটু নিয়ে নাও প্যাকাইটিনের এসএস। যারা যারা ক্লাসটা দেখছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে ক্লাসগুলো তোমরা পাও। আর অবশ্যই তোমরা যারা ক্লাসটা দেখবা আমাদের ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে এসো আর কি। আচ্ছা, সাবস্ক্রাইব করে এসো। বায়োলজি লাভার্স আমাদের ইউটিউব চ্যানেলের নাম। ওইখানে কিন্তু তুমি একদম প্লেলিস্ট আকারে সবকিছু পেয়ে যাবা, একদম প্লেলিস্ট আকারে পাবা। এসএস ডান। ওকে চলো, এরপরে আমরা চলে আসি মায়োসিসের গুরুত্ব। আমাদের 1 ঘন্টা ক্লাস হয়ে গেল, কিভাবে রে ভাই, কেমনে? বেসিক দিচ্ছেন যে, বেসিক তো অ্যাডভান্স এর জন্য। কিভাবে 1 ঘন্টা ক্লাস পার হয়ে গেল, বোঝাই যাচ্ছে না। আচ্ছা, স্লাইডগুলো আজকে রাতে দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রণব ভাইয়া আরো পড়ান। আচ্ছা পড়াচ্ছি ভাইয়া। ওকে চলো, মায়োসিস বা মিয়োসিসের গুরুত্ব দেখো। গতদিনে কথা বলা হয়েছিল, দেখো জনন কোষ সৃষ্টি। বাবারা মনে রাখবা, জনন কোষ বলতে দুনিয়াতে মোটামুটি মানুষের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর বাইরে কোনো জনন কোষ নাই। মানুষ, গরু, ছাগল যেই বলি না কেন আর কি। তাহলে জনন কোষ সৃষ্টি করবে মিয়োসিস। বাট যদি কখনো বলা হয় এই জনন কোষের বৃদ্ধি, তুমি যেখানেই বৃদ্ধি খুঁজে পাবা বা জননাঙ্গ খুঁজে পাবা, চোখ বন্ধ করে সেটা কিন্তু মাইটোসিস হবে। এখানে ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু খুবই ট্রিকি একটা জায়গা। তাহলে জনন কোষ সৃষ্টি, শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টি, এটা শুধুমাত্র মিয়োসিস। বাট জনন কোষের বৃদ্ধি অথবা জননাঙ্গের বৃদ্ধি, সেটা হইলেই হবে কি মাইটোসিস। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে মিয়োসিস। আর যদি বলা হয় ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখে মাইটোসিস। কতদিন পড়াইছি, সমতা হইলে মাইটোসিস। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখে। স্বকীয়তা বলতে কি, মানুষের বাচ্চা মানুষ হবে, গরুর বাচ্চা গরু হবে, কুত্তার বাচ্চা কুত্তা হবে, এটা স্বকীয়তা। বৈচিত্র্যের সৃষ্টি, দেখো আমার বাপ মা দুজনে ফর্সা, আমি হচ্ছে একটু শ্যামলা টাইপের, এই যে দেখো বৈচিত্র্য হয়ে গেছে। আমার বোন আবার আমার বাপের থেকে ফর্সা, আমার মায়ের মতো আর কি, এটা দেখো বৈচিত্র্য। অভিব্যক্তি মানে প্রকাশ,
অভিব্যক্তি মানে জীব হিসেবে তার যে প্রকাশ, এইটা। গ্যামেট সৃষ্টি, বাবারে গ্যামেট সৃষ্টি মানে জননকোষ সৃষ্টি। গ্যামেট সৃষ্টি মানে কি? জননকোষ সৃষ্টি। আর এই জননকোষ সৃষ্টি হয় বলে তো আমরা বংশবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারি। যৌনক্রম, যৌনক্রম বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। এটা একটু লিখে রাখবা, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার, ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিঙ্গেল এন, ডিপ্লয়েড মানে হচ্ছে টুয়াইজ এন। সহজভাবে বলতে পারি এন থেকে টুয়াইজ এন বা টুয়াইজ এন থেকে এন, এই যে প্রসেস এটাকে বলা হচ্ছে যৌনক্রম, মানে জীবনের ক্রম, জীবনের ক্রম। তাহলে হ্যাপ্লয়েড দেখে বাবা আমাদের ক্লাস নিতে নিতেও আমাদের পেইড গ্রুপে পেমেন্ট চলে আসতেছে ফোনে আর কি। এই আজকে কিন্তু আমাদের বায়োলজির না, পেইড যে আমাদের পিডিএফ গ্রুপ, তোমরা সবাই জানো আমাদের কিন্তু দেশ সেরা যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু তোমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল। আজকে আর মাত্র 3.5 ঘন্টা টাইম আছে। সো যারা মাত্র 299 টাকায়, 299 টাকায় আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির 10 নম্বরের পিডিএফ 2024 এডিশন নিতে চাও, অবশ্যই তোমার পেজে নক করো। মাত্র 299 টাকা, শুধুমাত্র আজকে রাত 12টা পর্যন্ত। ওকে, তাহলে বোঝা গেছে যৌনক্রমটা কি জিনিস। তাহলে যৌনক্রমটা কি জিনিস? যৌনক্রমটা হচ্ছে মূলত হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হচ্ছে যৌনক্রম। আর চলে আসে যে মেন্ডেলের সূত্র। বাবারে মেন্ডেলের সূত্র মানে কি? জিন তত্ত্ব। জিন মানেই তো শুক্রাণু বা ডিম্বাণু নেই কাহিনী, তাই না? তাহলে মেন্ডেলের সূত্র মেনে চলে মিওসিস। মানে না কে বলো তো ভাই? মানে না হইতেছে মাইটোসিস। মাইটোসিস এই জিনিসটা না আমি আমার টাইমে খুবই ভুল করতাম। মেইন কথা হচ্ছে জিনিসটা তো বুঝি নাই, না বুঝলে তো ভুল হবে। পরীক্ষার খাতায় শুধু চিন্তা করতাম, কিরে মুখস্থ করে যেতাম, বুঝছো, পাগলের মতো মুখস্থ করে যেতাম, যে দেখে যে মাথায় থাকে না। কারণটা কি? মেন্ডেলের সূত্র ঠিকই পড়ে গেছে, বাট আদৌ জানে না যে মেন্ডেল কারণে কাজ করে। পুরো আমরা মেন্ডেল হচ্ছে জিনতত্ত্বজনক এইভাবে না পড়া যদি একটু বোঝা যাইতো যে সত্যি তো মিওসিস মানে তো মূলত শুক্রাণু ডিম্বাণু কাজ, মানে জিন নিয়ে কাজ, ক্রসিং ওভার নিয়ে কাজ, তাহলে মেন্ডেলের সূত্র কাজ করবে কি নিয়ে বলো তো? ক্রসিং ওভার নিয়ে। মানে মেন্ডেলের সূত্র মেনে চলবে মিওসিস, মানবে না মাইটোসিস। মানবে না কে? মাইটোসিস। ওকে, চলো এতটুকু ক্লিয়ার আমরা আজকের? ক্লিয়ার কিনা বলো? একটা জিনিস ভালো লাগে কি জানিস, এরা ক্লাস শেষ পর্যন্ত 25-30 অল টাইম থাকে। মানে এটা একটা কনসিস্টেন্সি, এটা কিন্তু দারুণ। এটা তো ভালো ছিল। ও সরি, ভালো স্টুডেন্ট। ছেলে বললে মেয়েরা আবার মাইন্ড করে। অবশ্যই। যে ক্লাস শুরু করছে 100 জন, ক্লাসে থাকে 1 জন, ব্যাপারটা এরকম না কিন্তু। মানে ওই যে অনেক প্ল্যাটফর্মে দেখছি, অনেক বড় বড় প্ল্যাটফর্ম, মানে যে ক্লাস নেয়, যে ক্যামেরা দিয়ে মনে হয় যে লাইভ দেখে সেই থাকে উপস্থিত। হ্যাঁ ভাইয়া, মাইটোসিস মানবে না মাইটোসিস। ক্লিয়ার ভাইয়া? ওকে, অভ্রণের ক্লিয়ার, দীপ বিশ্বাস, হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো এরপর দিকে চলে যায়। দেখো ক্রসিং ওভার। এ বাবারা তোমরাই বলো তো, ক্রসিং ওভার পড়ছি না? ক্রসিং ওভার কি সিস্টার ক্রোমাটিড নাকি নন সিস্টার ক্রোমাটিড? মাস্ট বি নন সিস্টার ক্রোমাটিড। কিসের বিনিময়? জিনের বিনিময়। কিসের বিনিময়? জিনের বিনিময়। দেখো কি বলছে, এই ক্রসিং ওভার কিন্তু তোমাদের খ নাম্বার প্রশ্নের জন্য আসে। এই যে দেখো, হোমোলোগাস পেয়ার। হোমো মানে কি একই, লোগাস মানে হচ্ছে লোকেশন। লোগাস মানে কি? লোকেশন বোঝানো হচ্ছে, তাই না? তাহলে বা একই লোকেশনে অবস্থিত বা একই রকম দেখতে, তাদেরকে বলা হচ্ছে হোমোলোগাস। হোমোলোগাস মানে একই ধরনের দেখতে আর কি, হোমোলোগাস। এরপর দেখো তারা সিনাপস গঠন করছে। কি গঠন করছে? সিনাপস গঠন করছে। এরপর দেখো ক্রসিং ওভার, দেখছো সবুজটার মধ্যে গোলাপিটা ঢুকে গেছে, ক্রসিং ওভার। এবং দেখো এটা এক্স আকৃতির গঠন, যেটাকে বলা হচ্ছে কাজমা। এবং এই ক্রসিং ওভারের পরবর্তীতে দেখো নীলের কিছু মাঝে দেখছো মানে ঢুকে গেল হচ্ছে আমাদের গোলাপিটা, আবার গোলাপির কিছুর মাঝে ঢুকে গেছে কি বলতো? নীলটা। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের রিকম্বিনেন্ট ক্রোমাটিডস। তাহলে প্রথমে একই ধরনের দুইটা ক্রোমোজোম আসলো, হোমোলোগাস, একই জায়গায় অবস্থান করে, একই রকম দেখতে, ঠিক আছে? হোমো মানে একই, যেহেতু লোগাস মানে লোকেশন বোঝাচ্ছি। ওকে, এরপরে দেখো সিনাপস কাছাকাছি চলে আসলো,
সিনাপস মানে আমাদের মূলত কোনটাকে ধরা হবে বলো তো, জাইগোটিনকে ধরা হবে, সিনাপস বা বাইভ্যালেন্ট। এরপরে দেখো ক্রসিং ওভার, এক্স আকৃতির গঠন যাকে বলা হচ্ছে কাজমা। এরপরে দেখো দুইটা জিন কিন্তু একটা জিন আরেকটাতে চলে গেছে, আরেকটা জিন আরেকটাতে চলে আসছে, এটা হচ্ছে মূলত ক্রসিং ওভার। তাহলে কি বলছে দেখো, মায়োসিস একের প্যাকাইটিন উপদশায় বা উপপর্যায়ে এক জোড়া সমসংস্থ মানে সংস্থান মানে একই রকম, এই যে দেখো হোমোলোগাসের বাংলা হচ্ছে সমসংস্থ। তাহলে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন সিস্টার না, দেখো একটা কি নীল আর একটা হচ্ছে গোলাপি, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে, কোন অংশের বিনিময় ঘটে, তুমি আরো ভালোভাবে লিখতে পারো জিনের বিনিময় ঘটে, পরি লিখো না আবার, জিনের যে বিনিময় ঘটে তাকে বলা হচ্ছে মূলত ক্রসিং ওভার, তাকে বলা হচ্ছে মূলত কি বলতো, ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কিন্তু তোমাদের লাগবেই পরীক্ষাতে। তাহলে কি বলা হয়েছে, মুখস্থ না, জিনিসটা খেয়াল করো। ক্রসিং ওভার এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে একই ধরনের দুইটা ক্রোমোজোম, ইংরেজিতে যেটাকে বলে আমরা হোমোলোগাস, বা বাংলায় বলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম দ্বয়ের পাশাপাশি অবস্থিত দুটি নন সিস্টার ক্রোমাটিড, ক্লিয়ার, দুটি কি নন সিস্টার ক্রোমাটিড আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? এবার একটু কাইন্ডলি একটু বলো তো। আচ্ছা, আমার এই কথাটা কিন্তু এখন তোমরা যেটা শুনতে পাবা সেটা হচ্ছে কিন্তু কথা বলো না, এখন একটু কাইন্ডলি কথা বলো না, সেটা হচ্ছে আমার একদম ক্যামেরা যে ইন্টারনাল সাউন্ড এটা নিচ্ছে আর কি। ওকে, এই জন্য একটু নয়েজ হবে, আমি দ্রুত শেষ করে দিচ্ছি আর কি তোমাদেরকে, একদম থাকো। তাহলে দেখো, এই যে আমাদের যে নন সিস্টার ক্রোমাটিডে যে বিনিময় ঘটছে এটাকে বলা হয় মূলত ক্রসিং ওভার। ওকে, এখন দেখো বিজ্ঞানী মর্গান ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার দেখতে পান। কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার দেখতে পান। তোমার একটা চার্জ দিতে দাও চুপ করে, দেখো কোন উদ্ভিদে বলো তো? ভুট্টাতে দেখতে পান। এবং এইখানে একটা সাল আছে, এই সালটা হচ্ছে 1909 সাল। 1900 কত সাল? 1909 সাল। ওকে, 1900 কত সাল? 9 সাল উনি দেখতে পান। এইখানে একটা চমৎকার কথা বলা রয়েছে, যারা কৃষিতে এবং জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা এই জায়গায় কোটি বার প্রশ্ন আসে, এটা কিন্তু আমাদের হাসান স্যারের বই নাই। সেটা হচ্ছে দেখো সিনাপসিস, এরপর দেখো ক্রোমোসোমের ডুপ্লিকেশন, এরপর মানে ক্রোমোসোমের রেপ্লিকেশন ধরে রাখো। এরপরে দেখো কি বলছে, কায়াসমা সৃষ্টি, এক্স আকৃতির এবং প্রান্তীয়করণ। এই যে ক্রসিং ওভারের কৌশল, এই ক্রসিং ওভারের কৌশল এখানে না দিয়ে একদম ডিরেক্ট টাইপ সি দেবো। তাহলে দেখো ক্রসিং ওভার কৌশল, এই ক্রসিং ওভার কৌশলটা প্রশ্ন ডেট আসে কয়টা জিনিস দ্বারা গঠিত? 4টা জিনিস দ্বারা গঠিত। প্রথমে কি কি বলতো? সিনাপসিস গঠন হয়, ক্রোমোসোমের ডুপ্লিকেশন, কায়াসমা সৃষ্টি, প্রান্তীয়করণ বা প্রান্তীয় গমন, এই কয়েকটা জিনিস ভুল করা যাবে না। ওকে, এবং এই প্রক্রিয়াটাকে মূলত বলা হচ্ছে হোয়াইট হাউস মডেল। কি মডেল? হোয়াইট হাউস মডেল। আবারও লিখে দিলাম WH, আচ্ছা হোয়াইট হাউস মডেল, হোয়াইট কালার দিয়ে দেখি কি মডেল? হোয়াইট হাউস মডেল, HOUSC, হোয়াইট হাউস মডেল। বাবারে এই জিনিসটা ভুল করিস না। যদি কখনো বলা হয় হোয়াইট হাউস মডেল বা ক্রসিং ওভার মডেল, কয়টা জিনিস দ্বারা গঠিত? 4টা জিনিস দ্বারা গঠিত। প্রথমটার নাম লাইট কিন্তু চলতেছে দেখাচ্ছে এরা। এই লাইট কি চলে? এই জায়গাটা দেখাচ্ছে চলতেছে। দেখেন তো 1 ঘন্টা 17 মিনিট মিনিট মানে চলছে ভাই 5-7 মিনিট।
হাই হাই। লাইট চলে লাইভ তো চলতেছে। ক্লাসে এই লাইভ তো চলে। মাইক্রোফোন লাগাই রাকিব কি ওঠা যায় না, রাকিব ক্লাস নাও যাও সাউন্ড যাও। মাইক্রোফোনটা যদি অন হয় তাহলে মাইক্রোফোনটা দাও। আচ্ছা তোমাদের লাইভ আবার ফেরত আসো, আমাদের লাইভ আবার অন হয়ে গেছে আর কি। ওকে একটু আসো, সবাই আসো, একটু দ্রুত আসো। আমাদের খুবই অল্প একটু সময়, হ্যাঁ মোটামুটি এতটুকুতে চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা দিয়ে আমাদের হয়ে যাবে, আই হোপ সো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি একটু জানাও আর কি আমাকে। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি বডিটা। ওকে এবার মনে হয় শোনা যাচ্ছে আর কি আমাদের সাউন্ডটা, তাই না? লাইভ চলাকালীন এরকম মানে বিরক্তিকর একটা মানে টেনশন দিচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ প্যারা দিচ্ছে কিছু না কিছু। প্যারা তো দেয় আর কি, প্যারা তো খেয়ে যায় মাঝে মধ্যে আর কি। ভাই খেলা শুরু করে না, এই চলো খেলা শুরু করি, খেলা হবে আসো। তাহলে দেখো এই জায়গায় 1909 সালে কথা বলেছেন। তাহলে দেখো এই হোয়াইট হাউস মডেল, এই হোয়াইট হাউস মডেল কয়টা জিনিস নেয়? 4টা জিনিস নেয়। ভুল করিস না বাবা প্লিজ। সিনাপসিস, ক্রোমোজোমের ডুপ্লিকেশন, কাজমা এবং প্রান্তকরণ। চলো আসি ক্রসিং ওভারের এনজাইম। ক্রসিং ওভারের এনজাইম মূলত দুইটা। কয়টা এনজাইম? দুইটা। একটা হচ্ছে কাটাকাটি এনজাইম যাকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস এনজাইম বা রেস্ট্রিকশন এনজাইম, আরটা হচ্ছে লাগিয়ে দেওয়ার এনজাইম, লাইগেজ এনজাইম। তাহলে দেখো এন্ডোনিউক্লিয়াস এনজাইম বা কি বলতো রেস্ট্রিকশন এনজাইম বা কোন এনজাইম? রেস্ট্রিকশন, আর ESTRICTION। তাহলে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের অপর নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। একসাথে বলো, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের অপর নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। আর লাইগেজ হচ্ছে কি? জোড়া লাগার এনজাইম। কিসের এনজাইম? জোড়া লাগার এনজাইম। ওকে কাটাকাটি, ও হ্যাঁ কাটাকাটি এনজাইম, কাটাকাটি এনজাইম, ঠিক আছে। ওকে চলো পরে দেখি ক্রসিং ওভারের গুরুত্ব। বাবারে এই জায়গায় জাস্ট একটা রিডিং পড়ে নে। বাহ, ক্রসিং ওভারের মেইন বৈশিষ্ট্য কি? জীববৈচিত্র্য কি করা? জীববৈচিত্র্যতা দেখানো। তারপরে কি বলো? ক্রসিং ওভারের কারণে প্রাণী বৈচিত্র্যতা হয়। এরপরে দেখো মূলত একটা জীবের যে একটা প্রাণ শক্তি বেড়ে যায় আর কি, এই ধরনের কাজ। এবং বংশ পরম্পরায় এক একটা জীবের সাথে আর একটা জীবের যে পার্থক্য এইটা আমাদের দেখতে পারি। তারপরে বিভিন্ন প্রজাতির মধ্যে ক্রমাগত উন্নতি সাধন করতে পারি, জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি ইত্যাদি। ক্রসিং ওভারের ফলে দুইটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, যার ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। সহজ পড়া মানে বাংলা পড়া এগুলা। এরপরে দেখে চলে আসি বৈশিষ্ট্যগত পরিবর্তন এখানে তৈরি হয়। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত অন্যান্য বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জীব তৈরি করা যায়। এরপরে দেখো কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা যায় বংশগতিতে। যাই হোক এই জিনিসগুলো পড়বো। এরপরে দিকে দেখো যেটা কথাটা সেটা হচ্ছে ক্রোমোজোম ম্যাপিং তৈরি করা হয়, এটা যেটা পরীক্ষাতে আসে। তাহলে বলো ক্রোমোজোম ম্যাপিং, ক্রোমোজোম ম্যাপিং এ তৈরি করে কিসের সহায়তা বলো তো? ক্রসিং ওভারের সহায়তায়, ক্রসিং ওভারের সহায়তায়। দেখো এরপরে দেখো জেনেটিক ম্যাপ তৈরি করা যায় এবং ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি করা যায়, জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি করা যায়। আর এই জেনেটিক ভ্যারিয়েশন মানেই হইতেছে মূলত কি বলো তো? প্রাণী বৈচিত্র্যতা। কোন বৈচিত্র্যতা? প্রাণী বৈচিত্র্যতা। আচ্ছা তাহলে দেখো মেইন যে জিনিসটা ক্রোমোজোম ম্যাপিং পরীক্ষাতে আসবে, জেনেটিক ম্যাপ পরীক্ষাতে আসবে এবং জেনেটিক ভ্যারিয়েশন পরীক্ষাতে আসবে। ওকে এরপরে আমাদের যে জায়গাটাতে চলে আসবো সেটা হচ্ছে আমাদের সবার প্রত্যেক দিন যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কোনটা বলো তো? একটা এমসিকিউ সলভ। তো চলো আমরা আমাদের এমসিকিউটা সলভ করে ফেলি এবং এমসিকিউ সলভের জন্য আমরা দেখে নেব আমাদের বরাবরই সেটা আতঙ্ক ফাহাদকে এবং তার সাথে কে ভয়াবহ আবিরকে। আবিদ নাও 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 নাও।
আতঙ্ক আসো ফাহাদ নাও ফাহাদ, আমি একটু রেস্ট করে একটু পানি খাবো। না পেনটা একটু দেবেন। তো বরাবরের মতো আমাদের কিন্তু ভাইয়া হচ্ছে অলরেডি ক্লাসটা কমপ্লিট করছে। তো হচ্ছে আমাদের কিন্তু এখন হচ্ছে কোশ্চেন সলভ, তাই তো আমরা এতক্ষণ যা পড়লাম এই পড়ার উপর ডিপেন্ড করে আর কি আমরা এই কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে? তো আমরা দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনে যাই একটু। সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা ফাহাদ কি বলছে, স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে? ভাইয়া কিন্তু শুরুতে পড়াইছিল। একদম মনে হয় ফার্স্ট স্লাইডে এটা ছিল হ্যাঁ। আর কি, তিনটা প্রকার ছিল। সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যান্সার করব যে আমাদের স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে, ঠিক আছে? অপশন বুঝবো এবং কোশ্চেনটা ভালো করে পড়ে অপশনটা চুজ করে অ্যান্সার করব, ঠিক আছে? সবাই একটু এই অ্যান্সারটা দিই। ফাদ দেখো তো সবাই কমেন্টে কি করে। সবাই একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করতে হবে। অভ্রনীল কাব্য উত্তর দিয়েছে একে এ, পূজা চক্রবর্তী উত্তর দিয়েছে একে ক, ইতিকথা একে ক, স্বপ্না ইসলাম একে এ, নবিতা একে এ, জেমসু একে এ। আচ্ছা তোমরা সবাই কি উত্তর দিয়েছো? দেহকোষ। আচ্ছা এটা কি সঠিক উত্তর নাকি ভুল উত্তর, কি মনে হচ্ছে তোমাদের? আচ্ছা চলো আমরা একটু দেখে নেই এটা। দেখছো জনন মাতৃকোষ। আমরা হচ্ছে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড জীবে যে ইয়াটা হয় মায়োসিসটা করে তাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল, তাই না? টার্মিনাল। আর হচ্ছে আমাদের সেটা হচ্ছে যদি বলে সপুষ্পক উদ্ভিদ, এক্ষেত্রে আজকে আমরা কি বলবো, স্পোরিক। সবার আগে যে কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো যে তোমাকে প্রশ্নের দিকে একটু যাও, দেখো মায়োসিসের কথা বলছে। এ বাবা, মায়োসিস কি কখনো কোনোদিন দেহকোষে হবে? মানে শুক্রাণু বা ডিম্বাণু তোমার কি হাত থেকে উৎপাদন হবে, চুল থেকে উৎপাদন হবে, পেট থেকে উৎপাদন হবে? হ্যাঁ, শুক্রাণু ডিম্বাণু উৎপাদন হওয়ার জন্য একটা সাউন্ড একটু কমানো হয় এই জায়গাতে। শুক্রাণু ডিম্বাণু উৎপাদন হওয়ার জন্য তো অবশ্যই শুক্রাশয় ডিম্বাশয় লাগবে। তাহলে মনে রেখো যে মায়োসিস মানে কখনো কোনোদিন তোমার দেহকোষ হওয়ার কোনো সুযোগ নাই। তুমি বলতে পারো কি জনন কোষ, এটা একটা বলতে পারো। তুমি বলতে পারো কি জাইগোট, এটাও তুমি বলতে পারো। আবার দেখো জনন মাতৃকোষ, এটাও তুমি বলতে পারো। যদি কেউ দেহকোষ বলে থাকে সে কিচ্ছু বোঝে নাই। এই তিনটার মধ্যে তুমি ভুল করলে করতে পারো। কিন্তু দেখো স্পোরোফাইটিক উদ্ভিদে মায়োসিস ঘটে, কারণ মায়োসিস ঘটার জন্য আমার দরকার সবসময় জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষ হয় টুয়াইজেন। জনন মাতৃকোষকে আমি যদি মায়োসিস করি মানে 50% করি, তাহলে উৎপাদন হবে জননকোষ। উৎপাদন হবে কি জনন কোষ। তাহলে জনন মাতৃকোষ টুয়াইজেন। এর যদি মিয়োসিস করি মানে 50%, মিয়োসিস মানে তো হ্রাস, তাই না? তাহলে হবে কত? এন। আর এন মানেই হইতেছে জনন কোষ। এর মানে কি বলো? জনন কোষ। আসলে কি জিনিসটা বুঝতে পারছো? এবং বাবারে জাইগোট দিস না, বাবারে জনন কোষে দিস না। রাইট অ্যান্সার হবে জনন মাতৃকোষ। দারুণ একটা প্রশ্ন, বাদ দিয়ে দিছে অলরেডি। তোমরা সবাই কনফার্ম ভুল করছো, বুঝতে পারছো? এটা কিন্তু একটা, সেটা হচ্ছে আমাদের স্পোরিক যে মায়োসিস সেটা হচ্ছে আমাদের সপুষ্পক উদ্ভিদে ঘটে। আর আমরা হচ্ছে ডিপ্লয়েড জীবে যেটা বলা হয়েছে টুয়াইজেন, যেটা সেটা হচ্ছে আমাদের কি বলে টার্মিনাল মায়োসিস, ঠিক আছে? আর এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের কোনটা শৈবাল এবং ছত্রাকের দেহে ঘটে। সেটাকে আমরা কি বলি ফাহাদ, বলতে পারবা? তুমি একটু বলো তো ফাহাদ সেটা কি? শৈবাল এবং ছত্রাকের দেহে জাইগোটিক। ঠিক আছে, তো আমরা এই তিন প্রকার মায়োসিস মেইনলি আমাদের ঘটে। তো আমরা হচ্ছে আমাদের অ্যানসারটা কি ছিল, স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে, সেটা হচ্ছে জনন মাতৃকোষ, ঠিক আছে? এটা কিন্তু আর ভুল করা যাবে না। মাথায় রাখবা সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? সপুষ্পকে দন্ত স আছে, স্পোরিকে কি আছে? দন্ত স আছে। কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? আমরা ফার্স্ট নেক্সট কোশ্চেন একটু যাই। নেক্সট প্রশ্ন বলছে হচ্ছে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন ধাপে, ঠিক আছে? আমাদের যে মায়োসিসের 5টা খুবই গুরুত্বপূর্ণ ধাপ দেওয়া আছে, এই ধাপের কিন্তু কোথায় হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট সৃষ্টি হয় এটা, ঠিক আছে? তো আমরা সবাই একটু দ্রুত অপশন রয়েছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন। আচ্ছা বাইভ্যালেন্ট, বাই মানে কিন্তু 2। এবার সবাই একটু মাথা খাটিয়ে উত্তরটা দিয়ে দাও তো, কি উত্তর হতে পারে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন? সবাই একটু কমেন্ট করে জানাও। অভ্রনীল কাব্য জানিয়েছে 2 সি, পূজা চক্রবর্তী জানিয়েছে 2 গ, ইতিকথা বলতেছো 2 গ। সবাই আর একটু কমেন্ট করো, সবাই উত্তরটা দাও। মির সিয়াম হোসেন 2-3 অর্থাৎ প্যাকাইটিন। আচ্ছা তোমরা আরেকবার একটু প্রশ্নটা পড়ো, আমি কিন্তু একটা ক্লু দিছি তোমাদের যে বাই মানে 2। আচ্ছা অপশনে কোনটার সাথে 2 এর সম্পর্ক থাকতে পারে একটু বলো তো? তোমরা কিন্তু ভুল করছো। হ্যাঁ, তুমি এভাবে বলে দিলে তো হবে না। বলে দেওয়ার পরেও তো ভুল করতেছো। হ্যাঁ, এখন ওদের তো শিখাইতে হবে। এটা হচ্ছে মেইনলি সিনাপসিস এবং বাইভ্যালেন্টটা হচ্ছে ঘোলায় ফেলে। আসলে আমাদের জিন যে মানে ক্রোমোজোম যে যুগল বা জোড়া
আর যে জোড়া বাঁধা, ঠিক আছে, মানে জোড় সৃষ্টি এবং জোড় বাঁধা, এটা হচ্ছে কিন্তু একই কথা। সেটা হচ্ছে কেন, এটাকে আমরা মেইনলি কি বলি, এই জোড় সৃষ্টি বা বাঁধাকে আমরা বলি হচ্ছে কি বাইভ্যালেন্ট, ঠিক আছে। আর যদি বলে আর না বাইভ্যালেন্ট না, এটা হচ্ছে সিনাপসিস হবে, আর বাইভ্যালেন্ট হবে জোড়া বা যুগলকে, ঠিক আছে। আমরা ক্রোমোজোমের যে যুগলকে কি বলবো, সিনাপসিস, আর এটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে কি বাঁধা সৃষ্টি, না বাঁধাটা হচ্ছে সিনাপসিস এবং যুগলটা হচ্ছে আমাদের কি বাইভ্যালেন্ট, এটা কিন্তু ঘোরানো যাবে না, ঠিক আছে। তো আমাদের বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন ধাপে ফাঁক? এটার উত্তর হবে জাইগোটিন। সঠিক উত্তর প্রথমে দিয়েছিলে স্বপ্না ইসলাম, তারপরে জেমসু, তারপর পূজা চক্রবর্তী। আচ্ছা দেখো, আমরা কিন্তু আজকে পড়িয়েছিলাম যে ভাইয়া কিন্তু পড়াইছিল যে বাই অর্থাৎ 2, এবং এই যে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে কিন্তু একমাত্র জাইগোটটাই 2 এর সাথে সম্পৃক্ত। কেন? জাইগোটে কিন্তু 2টা জিনিসের মিলন হয়। আমরা তো জানি যে 2টা গ্যামিটের মিলনের ফলে জাইগোট তৈরি হয়, তাহলে সে জাইগোটে 2টা জিনিসের মিলন, তাহলে বাইভ্যালেন্টটা কোথায় দেখা যাবে? জাইগোটিন ধাপে। এটা কিন্তু আরো একভাবে মনে রাখা যায় ফার্স্ট। জি ভাই, কিভাবে? পড়ার ক্ষেত্রে সহজ করা যায়। দেখা যাচ্ছে আমরা ফার্স্ট যখন ধাপগুলো পড়ি, কি ফার্স্টে কি পড়ি লেপ্টোটিন, সেকেন্ডে কি পড়ি জাইগোটিন। আচ্ছা তাহলে 2 কোথায় হচ্ছে? জাইগোটিন। জাইগোটিন। আর আমাদের বাইভ্যালেন্ট মানে বাই কোথায়? 2 অবশ্যই দেখছো 2 এ 2 মিলে গেল। আমরা কিন্তু কোশ্চেন দিয়ে অ্যানসারটা সলভ করতে পারি, ঠিক আছে। তো হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন যাব, অ্যানসারটা দেখে নি ফাদ একটু। এই দেখো জাইগোটিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখব যে ক্রসিং ওভার কোথায় সংঘটিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাই, কিন্তু লাস্টে এই জায়গাটা তোমাদের ক্রসিং ওভারের জায়গাটা খুবই ভালোভাবে পড়াইছে। তোমাদের হচ্ছে কোথায় হচ্ছে বা কোথায় ক্রসিং ওভার মেইনলি ঘটিত হয়, ক্রসিং ওভারের প্রথম হচ্ছে কোন উদ্ভিদে, সে নেক্সট কোশ্চেন আমরা সামনে আসবো। তবে আমরা এই কোশ্চেনটা অবশ্যই অ্যানসার করব, সেটা হচ্ছে কোথায় ক্রসিং ওভার কোথায় সংঘটিত হয়, ঠিক আছে। মনে আছে ভাইয়া কিন্তু উদাহরণ দিয়ে বুঝাইছিল ব্রাদার ক্রোমাটিক এবং নন ব্রাদার ক্রোমাটিক। এই প্রশ্নটার জন্য ভুল করা যাবে না, ঠিক আছে। সব নাকি নন সিস্টার নাকি নন সিস্টার, প্রশ্নের ক্ষেত্রে সিস্টার, রিয়েল লাইফে ব্রাদার। না অনেকে তো মাইন্ড করবে না, মাইন্ড করার দরকার নেই, থাক। সবাই একটু উত্তর দাও। প্রণব দাস দিয়েছে 3 এর ক, স্বপ্না ইসলাম বলছো 3 এর ক, পূজা চক্রবর্তী বলছো 3 এর ক, মির্সিয়া হোসেন বলছো 3 এর 2। যারা ভাইয়ের ক্লাসটা দেখছো তাদের মনে হয় না যে এটা ভুল করার কথা, সুযোগ আছে। মির্সিয়া হোসেন ভাইয়া তোমার একটু ভুল হয়েছে। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে নন সিস্টার ক্রোমাটিনে। কেননা ক্রসিং হবার কিন্তু 2টা ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের, মানে 2টা আলাদা সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়, এবং 2টা আলাদা সিস্টার ক্রোমাটিড হলো নন সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোম হইলে হচ্ছে সিস্টার, আলাদা হইলে কি নন সিস্টার, ঠিক আছে। এটার সঠিক উত্তর হবে নন সিস্টার। নেক্সট কোশ্চেন দেখি আমরা ফাহাদ, সেটা হচ্ছে কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়। কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন দেখো, কোশ্চেন বুঝো, ভালো করে অ্যান্সার করবা, ঠিক আছে। সবাই যেন আমরা কোশ্চেনগুলো ভুল না করি, ঠিক আছে। আমরা হচ্ছে ইচ্ছা করলে আমাদের কোশ্চেন বা মানে কোশ্চেনের লাইন থেকে আমরা অ্যান্সারটা বের করতে পারি, ঠিক আছে। এইভাবে যদি তুমি টেকনিক্যালি ভাবে বুঝে বুঝে যদি প্রত্যেকটা কোশ্চেন একটু সলভ করতে পারো, অবশ্যই তুমি কিন্তু কোশ্চেন তোমার ভুল হবে না, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো এই কোশ্চেনটা অ্যান্সার করার। একটু আমরা কমেন্ট দেখি। ইতি কথা হচ্ছে 3 এ ক বলছো, হচ্ছে 3 চলে গেছে। 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। প্রণব দাস 4 এ গ বলছো, 4 এ গ, বাকি সবাই উত্তর দাও। 4 এ হচ্ছে সি। রুকায়া সুলতানা বলছো লেপ্টোটিন। সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। তোমরা সবাই বেশিরভাগ বলছো লেপ্টোটিন। ইতি কথা গ, 4 এ গ, লেপ্টোটিন। হ্যাঁ ঠিক আছে, তোমাদের এটার উত্তর হবে লেপ্টোটিন। আচ্ছা, ভাইয়া কিন্তু আজকে পড়াইছিল যে টিন, টিন মানে কি? এই যে টিন, টিন মানে কিন্তু সুতা, সুতা। আর এই যে দানাদার ক্রোমোমিয়ার, আচ্ছা আমরা শুধু ক্রোমোমিয়ারে ফোকাস করি। ক্রোমোমিয়ার কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোম কেমন? সুতার মতো, ঠিক আছে। সুতরাং এটা থাকবে কোথায়? লেপ্টোটিন ধাপে। বুঝতে পারছো? প্রথম ধাপ যেটা লেপ্টোটিন, প্রথম ধাপেই মূলত দানাদার ক্রোমোমিয়ার থাকে, এবং ওখান থেকে আস্তে আস্তে তোমাদের জল বিয়োজনটা শুরু হয়, ঠিক আছে। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমের টেটটা লক্ষ্য করা যায়, ঠিক আছে। অপশনে দেওয়া হচ্ছে প্যাকাইটিন, লেপ্টোটিন, জাইগোটিন, ডায়াকাইনেসিস। খুবই গুরুত্বপূর্ণ। মেইনলি ঝামেলা হয় কি তোমাদের, যে
যেহেতু একই পর্যায়ে সবগুলা দেওয়া আছে তো অপশন চুজ করতে ঝামেলা হয়, এই জন্য এই জায়গাটা খুবই স্পেসিফিক ভাবে কিন্তু ভালোভাবে পড়তে হয়, এমন ভাবে পড়তে হয় যে আমরা জায়গাগুলোর জন্য অপশন দেখেই মোটামুটি অ্যান্সার করতে পারি। ঠিক আছে, তো হচ্ছে আমাদের কোশ্চেনটা যেটা সেটা হচ্ছে মেইনলি দেখো এখানে কিওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে টেট্রাড। এই টেট্রাডের উপর তোমাকে ফোকাস করতে হবে, টেট্রাডের উপর ফোকাস করে তোমাকে অবশ্যই অ্যান্সারটা চুজ করতে হবে। আচ্ছা টেট্রাড মানে কিন্তু 4, ঠিক আছে? একটা ক্লু দিয়ে দিলাম, তোমরা এবার একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা একটু কমেন্ট করে জানাও। স্বপ্না ইসলাম বলছো 5 এ, অব্রনীল কাব্য 5 এ, প্রণব দাস 5 ক, পূজা চক্রবর্তী 5 ক, রুকায়া সুলতানা প্যাকাইটিনে, ইতিকথা 5 ক। হ্যাঁ তোমরা সবাই প্যাকাইটিন উত্তর দিচ্ছ, হ্যাঁ তোমাদের সবার উত্তরটি রাইট হয়েছে। কেননা দেখো যখন আমাদের প্যাকাইটিন দশায় দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডের ভিতরে আমরা যখন একসাথে কানেকশন ঘটে তখন কিন্তু একটা কায়াজমা সৃষ্টি হয় এক্স আকৃতি, এবং এখানে কিন্তু হচ্ছে দুইটা সেন্ট্রোমিয়ার এবং দুইটা সেন্ট্রোমিয়ার আর চারটা কিন্তু ক্রোমাটিড। এইটাই হচ্ছে আমাদের কি মেইনলি মেনটেড, এই চারটা ক্রোমাটিড থেকে বলা হয় টেট্রাড। দুইটা, আর যদি তোমাকে বলা হচ্ছে কি বলে সেটা হচ্ছে বললাম যে আমাদেরকে ক্রোমাটিড কয়টা? চারটা। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করবে তোমার হচ্ছে টেট্রাডটা গঠিত হবে কিনা। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে আমাদের অ্যানসারটা হচ্ছে যারা করছো ফাদা একটু অ্যানসারটা দেখো। অ্যানসারটা হচ্ছে প্যাকাইটিন। এই প্যাকাইটিন আমাদের উপদশায় তিনটা কিওয়ার্ড মনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে টেট্রাড, সেকেন্ড হচ্ছে ক্রসিং ওভার, আরটা টেট্রাড ক্রসিং ওভার, আরেকটা হচ্ছে ফাদ কি বলতো? কায়াজমা, এক্স আকৃতির কায়াজমা। খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ড তিনটা পাইলে অবশ্যই অ্যানসারটা হবে কি? প্যাকাইটিন। চোখ বন্ধ করে প্যাকাইটিন। ঠিক আছে, একদম প্যাকাইটিন অ্যানসার হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। মায়োসিসের ফলে কি সৃষ্টি হয়? খুবই কনফিউজ কোশ্চেন, খুবই কনফিউজ। প্রথম কোশ্চেনের মতো কিন্তু ভুল করা যাবে না, বুঝে শুনে অ্যানসার করতে হবে। ঠিক আছে, সবাই এবার একটু ভেবে চিন্তে মায়োসিসের ফলে উত্তর দাও। কি সৃষ্টি হয়? ফাদ এটা হচ্ছে একটু ট্রিকি কোশ্চেন হয়ে গেছে, একটু ট্রিকি কোশ্চেন হয়ে গেছে, বাট প্রথম প্রশ্ন থেকে যদি ওরা আমার শিক্ষা মনে নেয় হয় তাহলে ভুল করবে না। প্রতিদিনই কিন্তু ট্রিকি কোশ্চেন রাখি, আসলে এই Obviously. ট্রিকি কোশ্চেনগুলো সলভ করা শিখতে হবে, তবেই না তুমি উপরের দিকে ভালো কিছু করবে। ঠিক আছে, অবভিয়াসলি কেননা তুমি সহজ প্রশ্নের উত্তর কম বেশি সবাই পারবে, তুমি যদি দুই একটা ট্রিকি কোশ্চেনের অ্যানসার করতে পারো তোমার কিন্তু র‍্যাঙ্ক উপরের দিকে চলে আসবে। আমরা একটু দ্রুত আচ্ছা আমরা একটু দ্রুত শেষ করি। মায়োসিসের ফলে কি তৈরি হয়? এখানে রয়েছে গ্যামিট, এখানে রয়েছে মিওসাইট, এখানে রয়েছে মেসোফিল, এবং এখানে রয়েছে জাইগোট। আচ্ছা মায়োসিসের ফলে কি হয়? 2n থেকে n হয়, তাহলে এখানে আমরা আসলে আগে 2n গুলা বাদ দিয়ে দিই, আমাদের তো লাগবে শুধু n, আমরা তাহলে নিচ থেকে উঠি। জাইগোটে কি সৃষ্টি হয়? n প্লাস n, 2n, তাহলে জাইগোট বাদ। মেসোফিল, আচ্ছা মেসোফিল কি? একটা গাছের একটা টিস্যু, প্যারেনকাইমা টিস্যুকে উদ্ভিদের মেসোফিল বলা হয়, সো এটা নরমাল, এটাও 2n। তারপরে আছে এটা হচ্ছে কোষ, মেইন কোষ হচ্ছে এই একটা কোষের নাম, কোষের কথা বলে, সো নরমাল এটাও 2n। তাহলে থাকলো কোনটা? গ্যামিট। ঠিক আছে, আর এই গ্যামিট কিন্তু n হয়। ঠিক আছে, আচ্ছা ফাদ এই ক্ষেত্রে যদি আমরা গ্যামিটকে যদি ভাগ করি কয়টা ভাগে ভাগ করতে পারি? আর গ্যামিটকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিট। ঠিক আছে, এই দুইটা হচ্ছে কিন্তু স্পেসিফিক ভাবে আলাদা, সেটা হচ্ছে আমাদের গ্যামেট। আর এই যে দুইটা গ্যামেট মিলে সৃষ্টি করে কি ফাদ, সেটা হচ্ছে কি বলতো? জাইগোট। ঠিক আছে, দুইটা গ্যামেট মিলে সৃষ্টি করে জাইগোট। জাইগোট। আচ্ছা তোমরা মীর সিয়াম হোসেন, ইতিকথা 6 ঘ, পূজা চক্রবর্তী 6 ঘ, প্রণব দাস 6 ঘ, তোমরা অনেকে দেখলাম কমেন্ট ডিলিট করে কথা দিচ্ছ। বলি সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনগুলো আমরা রাখি, তোমরা দেখবা এই যে চারটা একটা কোশ্চেনের চারটা অপশন আছে, এই অপশনটা যদি তুমি ভালোভাবে চুজ করতে পারো দেখবা তোমার ওই কনসেপ্টটা হচ্ছে আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে দেখো আমরা ফার্স্ট যখন এখানে বললো যে দুইটা গ্যামেট, একটা হচ্ছে আমাদের কি বলছিলাম পুং গ্যামেট, আর একটা বলছিলাম হচ্ছে কি স্ত্রী গ্যামেট। এটা হচ্ছে আমাদের গ্যামেট। এই দুইটা মিলে যখন আমাদের শুক্রাণু বা ডিম্বাণু মিলিত হয় কি হচ্ছে আমাদের জাইগোট। আর এই যে জাইগোটটা সেটা হচ্ছে আমরা কি বলতেছি, সেটা হচ্ছে কিন্তু টুয়াইজেন। যখন তুমি গ্যামেট বলবা সেটা হচ্ছে যদি হয় স্ত্রী গ্যামেট বা পুং গ্যামেট, সেক্ষেত্রে কিন্তু পুং গ্যামেটটা n, স্ত্রী গ্যামেটটা হচ্ছে n। ঠিক আছে, এই দুইটা মিলিত হয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি জাইগোট। এই কনসেপ্ট গুলা তোমাকে কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, তবে তুমি কিন্তু এমসিকিউতে ভালো কিছু করতে পারবে এবং সিকিউতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখি একটু, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস কয়বার ভাগ করা হয়? ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু তোমরা অনেকেই ভুল করো। মেইনলি সেকেন্ড ক্লাসে ভাইয়া এটা খুবই স্পেসিফিক ভাবে তোমাদেরকে শেখায় দিছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাইটোসিস এবং কি মিওসিসের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, তোমরা সবাই একটু অ্যানসার করো, মিওসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস কয়বার ভাগ হয়? সবাই একটু উত্তর দাও তো। সবাই একটু উত্তর দাও।
7 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই একটু দ্রুত জানিয়ে দাও। রুকায়া সুলতানা বলছে 2 বার, অব্রনীল কাব্য বলছে 7 বি, প্রণব দাস বলছে 7 ক, ভাইয়া তোমারটা একটু ভুল গেছে, আরমান মুন্না বলছে 7 বি। হ্যাঁ, এখানেও সঠিক উত্তর হবে 2 বার, কারণ আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটাই একবার বিভাজিত হয়, আর মিওসিসের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসটা হয় হচ্ছে 2 বার আর ক্রোমোজোমটা কিন্তু একবার, ঠিক আছে? এটা মাথায় রাখবা। যদি বলে মাইটোসিস 1-1, যদি বলে মিওসিস এই ক্ষেত্রে 2-1, ঠিক আছে? এখন 2-1 বললে কিন্তু হবে না, শিখতে হবে জাস্ট নিউক্লিয়াস 2 বার, সেটা হচ্ছে 2 বার, ক্রোমোজোম বললে কিন্তু একবার, এটা মাথায় রাখবা। চলো আমরা দ্রুত পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি মায়োসিসের ক্ষেত্রে সঠিক? এই যে আরো আমি একটু এই কোশ্চেনটা অ্যানসারের জন্য ভাইয়াকে অবশ্যই একটু ডাক দিব, ভাই একটু সলভ করে দেওয়ার জন্য। আপনি একটা মজার কোশ্চেন মেবি, আমার এটা প্রিয় প্রশ্ন। এটা পোলাপান 4টা জায়গাতে ভুল করে আর কি, খেয়াল করো। মিওসিস বা মায়োসিস, আবারও একই কথা বলতেছি, মিওসিস বা মায়োসিস হইলে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা দেহের কোনো কিছু সম্পৃক্ত হবে না। বৃদ্ধি বা দৈহিক বৃদ্ধি বা জননাঙ্গ নিয়ে, অঙ্গ বা বৃদ্ধি নিয়ে কোনো কাহিনী হবে না। তাহলে দেখো, দৈহিক বৃদ্ধি অবশ্যই এটা মাইটোসিস করে, হবে না। চলে আসি জননাঙ্গ, অঙ্গ থাকলে সেটা মাইটোসিস হবে না। চলে আসি, হইতে পারে কি জনন কোষের সংখ্যা বৃদ্ধি বা জনন কোষ সৃষ্টি। কারণ আমি বলেছিলাম জনন কোষ থাকলে তোমার এখানে একটু হোল্ড করবা, তুমি একটু মাথা ঘামাবাদে জনন কোষ, কারণ জনন কোষ কিন্তু কাজ করে মিওসিস নিয়ে, বা মিওসিস কাজ করে জনন কোষকে নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যেখানে জননাঙ্গ বা বৃদ্ধি দেখতে পাবা, দেখো জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এখানে কিন্তু বৃদ্ধি আছে, বৃদ্ধি মানে আগেই বাদ, তাহলে হবে শুধুমাত্র জনন কোষ সৃষ্টি। তাহলে যদি কখনো বলা হয় শুক্রাণু বা ডিম্বাণু বা জনন কোষ সৃষ্টি মিওসিস, শুক্রাণু বা ডিম্বাণু বা জনন কোষের বৃদ্ধি, এটা হবে কি মাইটোসিস। দৈহিক বৃদ্ধি মানে হাত পা, দৈহিক বৃদ্ধি মাইটোসিস। জননাঙ্গ বলতে শুক্রাশয় বা ডিম্বাশয় তৈরি হচ্ছে, এটা মাইটোসিস। যদি কখনো বলা হয় জননাঙ্গ শুক্রাশয় বা ডিম্বাশয়ের বৃদ্ধি করতেছে, এটাও কিন্তু মাইটোসিস। কিন্তু যদি বলা হয় শুক্রাশয় বা ডিম্বাশয় থেকে শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন হচ্ছে বা জনন কোষ উৎপাদন হচ্ছে, তখন কিন্তু সেটা একমাত্র হবে মিওসিস বা মায়োসিস। ওকে, আমার মনে হয় বুঝতে পারছে। এরপর আমরা চলে আসি 9 নম্বর। সর্বপ্রথম ক্রসিং ওভার কে লক্ষ্য করেন হচ্ছে মর্গান দাদু এবং কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে। কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে। আমি তো বললাম 1909 সালে, বলে দিলাম কত সালে বলো? 1909 সালে। আমাদের ওই যে ইয়ারফোনের মানে অ্যাকচুয়ালি মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা একটু দ্রুত করতেছি। কিন্তু হ্যাঁ 1933 সালে। তাহলে 1909 সালে তাকে নোবেল উনি আবিষ্কার করেছেন 1909 সালে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে যে ভাই আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলো 9 এর বি। হ্যাঁ, রাইট অ্যান্সার। চলে আসি ক্রসিং ওভারের কৌশলের ক্ষেত্রে কোনটি দেখা যায় না? বাবারে, তোদের রিকোয়েস্ট করতেছি, হোয়াইট হাউস মডেল আছে কয়টা? 4টা নিয়ে যারা জাহাঙ্গীরনগর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যাবে, ধরে রাখো প্রশ্ন চলে আসে এটা। এবং তোমাদের জন্য বলে রাখি, আমাদের খুবই দ্রুত কৃষির একটা ফ্রি কোর্স আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, খুবই দ্রুত প্ল্যান চলতেছে আর কি। তাহলে দেখো, প্রথমেই ছিল আমাদের কি ছিল? সিনাপসিস গঠন হবে, কাইজমা গঠন হবে, এরপর দেখো একটা ডুপ্লিকেশন হবে, কিন্তু ডুপ্লিকেশনের ক্ষেত্রে ঝামেলা আছে। বলছিলাম ক্রোমোসোমের ডুপ্লিকেশন, বাট এখানে দাও রয়েছে কিসের ডুপ্লিকেশন? নিউক্লিয়াসের ডুপ্লিকেশন। কারণ নিউক্লিয়াস এবং ক্রোমোসোম এক না রে বাবা, তাহলে ডুপ্লিকেশন এটা ঠিক আছে, বাট আসল জায়গায় ছিল কিন্তু ক্রোমোসোমের ডুপ্লিকেশন, আর এখানে দাও রয়েছে কি? নিউক্লিয়াসের ডুপ্লিকেশন। তাহলে রাইট অ্যান্সার হবে কিন্তু এটা, মানে দেখা যায় না কোনটা? দেখা যায় না এইটা, দেখা যায় না এইটা, প্রান্তীয় গমনও দেখা যায়। তাহলে আমাদের হোয়াইট হাউস মডেল, WHITE, হোয়াইট হাউস মডেল। তাহলে হোয়াইট হাউস মডেল আমাদের 4টা জিনিস থাকে, একটা সিনাপসিস, কাইজমা সৃষ্টি, ক্রোমোসোমের ডুপ্লিকেশন, নট নিউক্লিয়াসের ডুপ্লিকেশন। সিনাপসিস, কাইজমা সৃষ্টি, ক্রোমোসোমের ডুপ্লিকেশন, নট নিউক্লিয়াসের ডুপ্লিকেশন, আর ছিল প্রান্তীয় গমন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে নিউক্লিয়াসের ডুপ্লিকেশন। ভেরি গুড। এখানে অভ্রনীল উত্তর দিচ্ছে, রোকেয়া সুলতান উত্তর দিচ্ছে, স্বপ্না ইসলাম উত্তর দিচ্ছে, কেয়া উত্তর দিচ্ছে, শিখাপাল উত্তর দিচ্ছে। তোমরা যারা ল্যাবটা দেখছো, তোমাদের সবাইকে বলবো আমাদের ল্যাবটা একটু শেয়ার করে দাও। আর হ্যাঁ, আর মাত্র 3 ঘন্টার মতো বাকি রয়েছে আমাদের পেইড PDF নেওয়ার জন্য, মাত্র 299 টাকায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এত মেসেজ আসছে আর কি আজকে লাইভ ক্লাস নিতে, এরপরে উত্তর দেওয়াই টাফ হয়ে যাবে আর কি আমাদের। তোমরা যারা নিতে চাও দেশ সেরা দাগানো PDFটা, আমার মনে হয় যে খুব দ্রুত তোমরা জানাই ফেলো। আর তোমাদের আলহামদুলিল্লাহ আমাদের সাইকেল 1 এর তো ফ্রি কোর্স চলছে, সাইকেল 2 এর জন্য আমাদের কিন্তু 3টা অধ্যায় শনাক্তকরণ করা হয়েছে। একটা হচ্ছে রক্ত সঞ্চালন, শ্বসন এবং শ্বাসক্রিয়া এবং কোষরাসায়ন। এবং আমাদের সাইকেল 2 তে যারা আসবা পেইড কোর্সে, এটা কোর্স হচ্ছে মাত্র 510 টাকা, কিন্তু
সো বিস্তারিত জানার জন্য আমাদের পেজ ইনবক্স করতে পারো মাস্ট বি। আশা রাখি খুবই অর্ধিত একটা কোর্স তুমি পাবা এই জায়গাটাতে, সময় লাগবে মাত্র 2 মাস। আর যারা যারা এই কোর্সে আসবা তারা কিন্তু সবাই আমাদের যে দাগানো বইয়ের যে পিডিএফ, দাগানো বইয়ের কোনটা পিডিএফ, ফিজিক্স কেমিস্ট্রি না, মূলত বায়োলজি পিডিএফটা অধ্যায় শেষে সবাই অধ্যায় ওয়াইজ তোমরা এটা পেয়ে যাবে। আমার মনে হয় কি এদেরকে একটা হচ্ছে যেহেতু কাছে নাও চ্যাপ্টারের শেষে আমরা একটা অনশট এমসিকিউ ক্লাস নিই কালকে, মেবি না কালকে নেওয়া যায়, বুধবারে তো আমাদের মননের ক্লাস। হ্যাঁ এই জন্য হচ্ছে কালকে নিব ইনশাল্লাহ, কালকে নেওয়া যায়। আচ্ছা তাহলে তোমাদের জন্য একটা কথা থাকলো, বেশি না, দেখা যাচ্ছে আগামীকাল 30 থেকে 40টার মতো এমসিকিউ, আমাদের ওয়ান শট এমসিকিউ আমরা একটা ক্লাস নেব এটার উপরে, কারণ প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা একটা ওয়ান শট এমসিকিউ নিই। আশা রাখি এই ক্লাসটা তোমাদের দুর্দান্ত হবে। পুরো অধ্যায় যে পড়লাম পুরো অধ্যায়ের একটা সামারাইজড হবে। আর এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বারবিকিউ থেকে আমরা তুলে দেবো, যে দেখেও যে বারবিকিউর কোয়ালিটিটা কেমন আর কি। এটাতে এই কোশ্চেনগুলো দেখলে কিন্তু বারবিকিউ কোশ্চেন ভাইয়া। হ্যাঁ এটা বারবিকিউর প্রশ্ন। ওরা কিন্তু আসলে বুঝতে পারতেছে যে আমরা কি ধরনের কোশ্চেন আমাদের বারবিকিউ বইতে আছে। আমাদের বারবিকিউ অ্যানালাইসিং, হ্যাঁ মানে আমাদের বারবিকিউ কোশ্চেন, মানে বারবিকিউ কোশ্চেনের যে প্রশ্নগুলো বা কোশ্চেনগুলো সেইগুলো হচ্ছে কতটা স্ট্যান্ডার্ড এবং অপশন দেখে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে আমরা ওই ওয়ার্ড দিয়ে তোমাদেরকে অপশন চুজ করানো শেখাবো। ঠিক আছে, তবেই তোমরা দ্রুত অ্যান্সার করতে পারবা। সো সবাই ভালো থেকো। আর আমাদের সাইকেল টুতে আলহামদুলিল্লাহ যারা প্রথম 15 জন ভর্তি হবে তাদের জন্য একটা অফিসিয়াল টি শার্ট ফ্রি থাকবে আর কি। অলরেডি 10-12 জনের মতো হয়ে গেছে আর কি, শেষ হওয়ার পথে। আর 1-2 জন পেতে পারে মেবি 3-4 জনের মতো আর কি। সো আজকে এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে ভাইয়া পেমেন্ট করে দিচ্ছি, গ্রুপে অ্যাড করে দেন। ওকে এফএম রোজ ইনশাল্লাহ। আর বারবিকিউর জন্য সবাই রেডি হয়ে থাকো, দুর্দান্ত একটা বই আসছে কিন্তু বারবিকিউ। কথা দিচ্ছি না অলরেডি বোটানি শেষের পথে, কথা দিচ্ছি তো যে অনেক 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 ফিল্টারিং তুলতেছে বারবিকিউ নে ইনশাল্লাহ। আগামীকাল দেখা হচ্ছে তাহলে। আর তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে একটু করতে পারো আর কি। আমাদের ক্লাস ডিউরেশন 1 ঘন্টা 44 মিনিট, কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না আর কি ক্লাসটা। আচ্ছা 9-এর খ 10-এর গ, হ্যাঁ রাইট অ্যান্সার 10-এর গ। বলো বাবারা, আর কারো আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিও রে ভাই, এত কষ্ট করতেছে, একটু শেয়ার দেখলে ভালো লাগে। আর যার কোনো প্রশ্ন থাকবে তোমরা আমাদের পেজে নক করলে আমাদের ডেডিকেটেড অ্যাডমিনরা রয়েছে আর কি তোমাদের হেল্প করার জন্য। এখনো পর্যন্ত বলতেছি আর কিন্তু মাত্র 2 ঘন্টা 45 মিনিট সময় আছে। ঠিক আছে, পিসিবিতে যোগ হওয়ার জন্য এবং স্পেশাল ডিসকাউন্টটা গ্রহণ করতে পারবা। ঠিক আছে, রাত 12টার পর থেকে কিন্তু 399 টাকা হয়ে যাবে, 399 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 499 হয়ে যেতে পারে, 499 টাকাও হয়ে যেতে পারে। বাট আমরা হচ্ছে তোমাদের জন্য কতটা দেখো যে আমাদের যেটা হচ্ছে 499 টাকা ছিল, ডিসকাউন্টে আমরা রাখছি সেটা 399 টাকা। এবং গতকালকে আমাদের মেইনলি যেটা অনেকে প্রশ্ন করছে পেজে, যাই হোক সেটা নেগেটিভ কথা নাই বলি, সেটা হচ্ছে আমাদের পেজে একটা ঝামেলা হয়েছিল। আমরা পেজটা মূলত ভালোভাবে একটা রিপিটেশন পাইছি বা যাই হোক, তার কারণে আমরা এই ছাড়টা হচ্ছে 24 ঘন্টা আমাদের পেজটা আমাদের হাতে আবার ভালোভাবে ফিরে আসছে, কারণ পেজটা অনেক একটা ঝামেলার মধ্যে ছিল। এই জন্য অনেকে মন খারাপ করছে যে ভাই আমরা 499 টাকাতে কিনছি বা 399 টাকা নিয়ে কিনছি, ওরা কেন 299? তোমরা মন খারাপ করো না, এটা হচ্ছে আমাদের মন খারাপ করার আসলে কিছুই নাই। ঠিক আছে, এটা আমাদের একটা সবার জন্য অফার জিনিসটা হচ্ছে কি ডিসকাউন্ট। তুমি যখন একটা ভালো থাক, যেটা হইছে আমরা মনে হয় ক্লিয়ার করতে পারি কি। পিসিবি ডান, থ্যাংক ইউ এফএম রোজ। তাহলে আমাদের এতটুকুই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টাইম না নেই, ক্ষুধা লাগছে, খাইতে হবে যে, তোমরাও খেয়ে নাও।